ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतम गमय। नमस्कार, शुभ सन्ध्या। आज डाक्तार प्रदीप कुमार सरकार स्मारक बक्तृता। जेमनटी आपनारा जानें जे आमादेर इन्स्टिट्यूटेर रीति अनुयायी आमरा एकेबारे शुरूते जार नामांकित सन्ध्याटी थाके तार सम्पर्के सामान्य दु चारटी कथा शुने निई, तारपरे आमरा मूल जे बक्तृता ताते प्रवेश करब। डाक्तार प्रदीप कुमार सरकारेर जन्म 1945 ख्रिस्टाब्देर 23 जुलाई कलकाताय। हेरेंद्रनाथ सरकार और लीला रानी देवीर 8 पुत्र और 2 कन्यार मध्य तृतीय पुत्र छिलेन प्रदीप कुमार। पिता हेरेंद्रनाथ सरकार कलकाता हाईकोर्टेर आईनजीवी छिलेन। तार मा लीला रानी देवी इंग्रेजी शिक्षाय शिक्षिता छिलेन और तिनी सन्तानदेर इंग्रेजी एवं गणित शास्त्रे शिक्षित करेछिलेन। प्रदीप कुमार सरकारेर पितामह सतीश चंद्र सरकारो कलकाता हाईकोर्टेर आईनजीवी छिलेन। स्कूलेर शिक्षा शेष करे तिनी डाक्तार हওয়ার জন্য कलकाता ন্যাশনাল मेडिकल कलेजे भर्ती हन। तार জ্যাঠামশাই डाक्तार महेंद्रनाथ सरकार कलकाता ন্যাশনাল मेडिकल कलेजेर प्रतिष्ठाता प्रिंसिपल छिलेन। प्रदीप कुमार सरकार 1969 ख्रिस्टाब्दे MBBS पास करे प्रफेसर गोदरेज करायेर काछे हार्ट सार्जारिर प्रशिक्षण नेन। डाक्तारी शास्त्रे उच्च शिक्षा लाभेर जन्य डाक्तार प्रदीप कुमार सरकार 1973 ख्रिस्टाब्दे इंग्लैंड जान और FRCS डिग्री लाभ करें। डाक्तार प्रदीप कुमार सरकार लंडन, इटाली और मार्किन जुक्तराष्ट्रे कार्डियोभास्कुलार सार्जारिते प्रशिक्षण प्राप्त हन। हार्ट सार्जन हिसेबे डाक्तार सरकार ब्लैकपुल विक्टोरिया हस्पिटल, नर्थ स्टेफोर्डशायर रॉयल इनफार्मारी, सेंट जर्जेस हस्पिटल, लंडन चेस्ट एंड सेंट बार्ट्स हस्पिटल, रॉयल ब्रम्पटन हस्पिटल এই সমস্ত হাসপাতালে রোগীদের সেবা করেছেন। ডাক্তার প্রদীপ কুমার সরকার হার্ট সার্জন হয়েও অনেক জুনিয়র ডাক্তার ও নার্সদের প্রশিক্ষিত করেছেন এবং তা প্রায় গুরু শিষ্য সম্পর্কে উন্নীত করেছিলেন। পরবর্তীকালে তার ছাত্রছাত্রীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই আদর্শ বহন করে চলেছেন তাদের কাজের মধ্য দিয়ে। ডাক্তার প্রদীপ কুমার সরকার মন্টেগু ক্লিনিক্যাল স্টিমুলেশন সেন্টারে ট্রেনিজদের অ্যানেস্থেটিকে ট্রেনিজদের প্রশিক্ষিত করেছেন। ডাক্তার প্রদীপ কুমার সরকার দেশে ও বিদেশে তার ক্লিনিক্যাল পেপার ও কেস স্টাডি উপস্থাপিত করে বহুধা প্রশংসিত হয়েছেন। 2010 খ্রিস্টাব্দে ডাক্তার সরকার ব্রিটিশ মেডিকেল জার্নাল অ্যাওয়ার্ড লাভ করেন এবং ওই বছরই ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওভাস্কুলার সার্জারি জুনিয়র সার্জনদের ট্রেনিং দেওয়ার জন্য ডাক্তার সরকারকে ইয়ং কার্ডিয়াক সার্জন ট্রেনার পুরস্কারে সম্মানিত করা হয়। 2010 খ্রিস্টাব্দের মার্চ মাসে তিনি অবসর গ্রহণ করেন। বিদেশে থাকলেও দেশের প্রতি তার বিশেষ ভালোবাসা ছিল। ডাক্তার সরকার ঠাকুর, শ্রীশ্রীমা ও স্বামীজির ভাবাদর্শে সমগ্র জীবন নিয়ন্ত্রিত করেছেন। তিনি 2013 খ্রিস্টাব্দে কলকাতায় ফিরে এসে নামমাত্র পারিশ্রমিকে পিয়ারলেস হসপিটালে যোগ দেন। পরবর্তীকালে ডাক্তার সরকার পূর্ণ সেবার মনোভাব নিয়ে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান ও ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালে রোগীদের নিরন্তর সেবা করেছেন। তিনি চিকিৎসক হলেও সকল বিষয়ে তাঁর সমান আগ্রহ ও চর্চা ছিল। শারীরিক অসুস্থতার জন্য ডাক্তার প্রদীপ কুমার সরকার আবার ইংল্যান্ডে ফিরে যান এবং তার কর্মস্থল শেফিল্ড টিচিং হসপিটালে 2017 খ্রিস্টাব্দের 15 সেপ্টেম্বর তার জীবন অবসান হয়। ডাক্তার প্রদীপ কুমার সরকার স্মারক বক্তৃতা তার স্ত্রী শ্রীমতী মঞ্জু রায় সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আমরা ইনস্টিটিউটের তরফ থেকে তাকে স্বাগত এবং ধন্যবাদ জানাই। আজ ডাক্তার প্রদীপ কুমার সরকার স্মারক বক্তৃতা প্রদান করবেন ডক্টর রুদ্রজিৎ সিনহা, গ্যাস্ট্রো সার্জন। তাঁর আলোচনার বিষয় অটিজমের 7-17। দরকার নেই না। নমস্কার, আমি হচ্ছি ডক্টর রুদ্রজিৎ সিনহা। আমাদের আজকে এই অনুষ্ঠানের আগে আমি এক্ষুনি জানতে পারলাম যে ম্যাডাম মঞ্জু সরকারের কাছ থেকে যে ডক্টর প্রদীপ কুমার সরকার যার মেমোরিয়াল লেকচারটা আমি দিচ্ছি, তিনি হচ্ছেন আমার এক রকমের গ্র্যান্ড আঙ্কল।
আমাদের ওনার ফ্যামিলিতে অনেক ডক্টর আছে, তার ডক্টরই আমার বাবা একজন ওনার নাতির মতন ছিলেন, তো তারই ছেলে আমি। তো এই এক সময় হয় কি, একটা জায়গায় গিয়ে একটা অন্য জিনিসের সঙ্গে একটা খুব সারপ্রাইজ হয়ে যায়। তো আমার সঙ্গে ম্যাডামের সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। আপনি আমার গ্র্যান্ড আন্ট বলা যেতে পারে। তো আজকে আমি ভাবছেন যে গ্যাস্ট্রো সার্জন অটিজম নিয়ে কি কথা বলছে। অটিজমের সম্বন্ধে আমার কোনো স্পেশাল ডিগ্রি নেই, না আছে বেশি পড়াশোনা করার, কিন্তু আমার অটিজমের সঙ্গে যুক্ত আছি 16 বছর ধরে। কারণ আমার ছেলে একজন অটিস্টিক ইন্ডিভিজুয়াল। তো ডাক্তার হিসেবে অবভিয়াসলি আমি একজন অটিজম ব্যক্তির বাবা। তো আমি এটা নিয়ে আবার গবেষণা করার চেষ্টা করেছি, বুঝতে চেষ্টা করেছি যে অটিজমটা কী, কেন এটা এত আমাদের সোসাইটিতে বাড়ছে, কেন এটা নিয়ে বেশি লোকেরা বুঝতে পারছে না যে কী হবে, বা আমরা প্রচণ্ড চিন্তিত হয়ে আছে, কারণ ওনারা কোথাও আনসার পাচ্ছেন না যে একটা অটিস্টিক বাচ্চা যদি বাড়িতে হয় তাকে আমরা কি অ্যাডভাইস দেব, তার বাবা মাকে কী বলবো, যে পরে তার কি হবে, তাকে কোন স্কুলে দেওয়া হবে, সে কি কাজ করতে পারবে, সে কি সংসার করতে পারবে, এই নিয়ে খুব অনেক কোনো চিন্তাধারা আমাদের মাথায় থাকে। তো এটা নিয়েই আমরা আজকে একটু কথাবার্তা করব। খুব টেকনিক্যাল কোনো কথা বলবো না, যেটা আমি বাবা হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে যা বুঝেছি, যা একটু গবেষণা করে অনেকের সঙ্গে স্পেশালিস্টের সঙ্গে কথা বলে আমরা যা যা বুঝেছি সেটা আপনার সামনে তুলে ধরবো। তো এই অটিজম নিয়ে এত কনফিউশন কেন আছে সোসাইটিতে, তো আমি 1 মিনিটের মধ্যে পার্সোনাল জার্নির জন্য। তো যখন আমার ছেলের জন্ম হয় তখন প্রথম 1 বছর কিছু বুঝতে পারিনি, 2 বছর পর্যন্ত কিছু বুঝতে পারিনি। প্রথম বুঝতে পারলাম যখন ওর 4 বছর হয়ে গেল, আরও কথা বলছে না, তখন আমার মাথায় চিন্তা হলো যে এটা ব্যাপারটা কী। তো প্রথমে আমাদের পিডিয়াট্রিশিয়ানের কাছে গেলাম, যে কথা বলছে না। অনেকেই বললো হ্যাঁ ডিলেড স্পিচ, অনেকের আছে পরে কথা বলে, এমনিতে আমার বাচ্চা খেলছে দেখছে সব কিছু করছে একদম নর্মাল হিসেবে। ওকে আজকাল তো 2 বছরেই 2.5 বছরেই স্কুলে দেওয়া হয়, কিন্ডারগার্টেন দেওয়া হয়, তো ওখানে দিলাম। আমি কখন দেখতাম যে 2 ঘন্টা ওখানে থাকতো, ও যখন নিতে যেতাম ও একদম মনে হতো ভয় পেয়ে আছে বিশাল। তো তখন আমি ভাবতাম যে কোনো কারণে কিছু ভয় হচ্ছে। প্রিন্সিপালের সঙ্গে কথা বললাম, প্রিন্সিপালও বললো না ঠিক আছে দেখি 2 দিন বাড়ি থাকুক, 2 দিন স্কুলে আসুক, এরকম করে। তারপরে আমরা বললাম যে 4 বছরে যখন কথা বলছে না, আমরা বললাম না ঠিক আছে ডাক্তার কাছে যাই, কি বলে দেখি। তখন এটা অটিজম হয়েছে না। এই কথাটা আমি 5 বছর MBBS করেছি, তারপরে 3 বছর আমার স্পেশালাইজেশন সার্জারিতে হয়েছে। এই কথাটার ব্যাপারে না আমি বেশি জানতাম না, অনেস্টলি বলছি। তো আমি অন্য ডাক্তারের কাছে গেলাম যে অটিজম সম্বন্ধে কিছু আমাকে বলো, কিছু শেখাও। ওনারাও দেখছি না কিছু বুঝতে পারছে না। পরে অনেক বুঝতে পারছি যে আমার ছেলে তারপরে স্কুল থেকে একটু ড্রপ আউট হয়ে গেল, রেগুলার স্কুলে যেতে পারছে না, স্পেশাল স্কুলে যায়। তখন দেখি আমাদের অন্য মা বাবারা যারা অটিজম বাচ্চারা আছে তারা একটু বেশি 10-12 বছর, আমার ছেলে যখন 5-6 বছর, তারা অ্যাডভাইস করলো না এসব করো এসব করো এসব করো। প্রবলেমটা হয় যে আমাদের কাছে না যেমন আমরা যখন আমাদের এমনি ছেলেমেয়েরা যখন ভালো পড়াশোনা হয় না, তখন একটা টিউশনে দিয়ে দিই, কেউ একজন সিনিয়র বলে না এই টিউশন এদের ঠিক হয়ে যাবে, আরও ভালো পড়াশোনা করবে। এই যে একটা পাথওয়ে অলরেডি আছে, একটা এমনি নিউরোটিপিক্যাল যাদের একটা পাথওয়ে আছে, ওইরকম পাথওয়েতে অটিজম ঠিক পড়ে না। কারণ এদের যে কী পড়াশোনা করতে হবে, কত দূর যাবে, কি করবে, ব্যাপারটা কি, এটা কেউ না খুলে কেউ বলতে পারছে না, আমাকেই বলতে পারছে না ডাক্তার হয়ে। তো এই পার্সোনাল জার্নিটা দেখলাম পরে যে অনেকের সঙ্গে অনেক যে অটিস্টিক মা বাবা যারা আছে, অটিস্টিক ছেলেমেয়ের মা বাবা আছে, তাদের অলমোস্ট ম্যাচ করছে। সলিউশনটা ম্যাচ করছে না, কারণ সলিউশনটা পাওয়া যাচ্ছে না, কিন্তু এক্সপিরিয়েন্সটা ম্যাচ করছে। যে আমরা এখানে গেছিলাম, ওখানে বুঝতে পারলাম না, ওখান থেকে বলুন আপনি ওখানে যান, তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। তো মেন থিং যেটা বুঝতে হবে অটিজমে হচ্ছে, আমাদের যেমন একটা অক্ষমতা টাইপ ওরা বলে, এখন ডিসেবিলিটি টাইপ বলে, তো এটা নিয়ে অনেক চর্চা হচ্ছে, ডিসেবিলিটি বলা উচিত কি না, কন্ডিশন বলা উচিত, তো ওটাই আমি পরে যাচ্ছি। কিন্তু আমরা যেমন একটা শারীরিক অক্ষমতা থাকে, যে ডিসেবিলিটি থাকে, যে হঠাৎ করে যারা একটু পায়ে হাঁটতে পারছে না বা দেখতে পাচ্ছে না, এরকম ফিজিক্যাল ডিসেবিলিটি বলে। কয়েকজনের মেন্টাল ডিসেবিলিটি থাকে,
যেমন সিজোফ্রেনিয়া, ম্যানিয়া, মানে মেন্টাল ডিসেবিলিটি আছে। কিন্তু যখন অটিজমের ট্রাইং টু ডিফাইন, কারণ ডেফিনেশন পাওয়া যাচ্ছে না, তাদের একটা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হলে একটা মেন্টাল ডিসেবিলিটি সাব ক্লাসিফিকেশনে লিখে গেছে। তো এই ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিতে কী, মানে অটিজম ব্যাপারটা কী, আমরা কিন্তু অটিজমের কোনখান থেকে আসছে ওটা কিন্তু এখনও জানি না। কিন্তু অটিজমের যারা অ্যাডাল্টস আছে, পরে অ্যাডাল্টস হয়েছে, তাদের কয়েকটা জিনিসে তাদের একটু ডেফিসিয়েন্সি আছে। তো আমরা পেছন থেকে কাজ করছি, ফ্রম দ্য কজেস, ফ্রম দ্য এফেক্টস টু দ্য কজ। তো আমরা এখন কজ কিসের জন্য হচ্ছে আমরা জানি না, কিন্তু এফেক্টসগুলো বুঝতে পারছি। এফেক্টসগুলো কী? যেমন কমিউনিকেশনে প্রবলেম হয়। কমিউনিকেশন বলতে কি, প্রথমে যেমন আমার বাচ্চার হয়েছিল, ও কথা বলতে পারে না, ওর 16 বছর হয়ে গেছে, এখনও কথা বলতে পারে না, কিন্তু ও অন্যভাবে কমিউনিকেট করে। তো এই ভার্বাল যে স্পিচ, ভার্বাল স্পিচটা নেই। এই ভার্বাল স্পিচটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এনি কাইন্ড অফ এডুকেশন। যদি আপনার ভার্বাল স্পিচ না থাকে, আপনি এটা কমিউনিকেশন করতে পারবেন না, আপনি নিজের মনের কথা বলতে পারবেন না। যেটা ছোট বয়সে ঠিক আছে, নাই কথা বলতে পারে, কিন্তু যখন বড় বয়সে হয়, একজন যখন 17-18 ইয়ার্স হয়, অ্যাডাল্ট হয়, যে মনের যে একটা ফ্রাস্ট্রেশন বলতে পারছে না, তার কাছ থেকে একটা একটু অ্যাগ্রেশন হয়ে যায়, অনেক কিছু আদার সিমটমস হয়, সেই ভার্বালটা, কমিউনিকেশন স্কিলসটা নেই, ঠিক আছে। কিন্তু যাদেরও একটু অনেকে আছে আবার একটু কমিউনিকেশন আছে, অনেকে অটিস্টিক আছে যারা ভালোই কমিউনিকেশন আছে, কিন্তু ঠিক কীরকম করে কমিউনিকেট করতে পারবে না, জানে না। লার্নিং প্রবলেম আছে, একটা রেগুলার স্কুলে যাওয়াটা, ওদের যে চাপ নিতে পারে না, টিচার কী বলছে বুঝতে পারছে না, ঠিক মতো লেখা লিখতে পারছে না, লার্নিং ফ্রম সাইট রাইটিং, এই ব্যাপারটা, এই সার্কেলটা পাচ্ছে না। তো তাতে কি হয়, অনেক অটিস্টিক ক্লাস 1, 2, 3 পাস করে গেল, ঠিক আছে তাই, কিন্তু ক্লাস 4 থেকে স্ট্রাগল করে। তখন স্কুল থেকেই বলে দেয়, দেখুন মা বাবাকে, যে আমার মনে হচ্ছে আপনার এরকম অটিজমের স্পেকট্রামে আছে, আপনি একটা স্পেশাল স্কুলে নিয়ে যান। এটাতে মা বাবাদের খুব ধাক্কা হয়। অবভিয়াসলি আমাদের দেশে পড়াশোনা নিয়ে একটা গ্র্যাজুয়েশন করা, এটা সো ইম্পর্ট্যান্ট ফর সার্ভাইভাল। এর কাছে এখানে বন্ধ হয়ে যায়, যে এরা ক্যানট কমপ্লিট স্কুল। থার্ড যেটা হয় যে বিহেভিয়ার কীরকম হয়, ইজ দ্যাট হঠাৎ করে যদি আমাদের মধ্যে যদি এখানে কেউ একজন শুনতে আসে, একটা অটিস্টিক ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, আপনারা যেমন এখানে বুঝতে পারছেন যে আমি একটা বক্তৃতা দিচ্ছি, আমি একটা জিনিসের সম্বন্ধে আপনাকে বলছি, আপনারা শুনছেন, ডাইজেস্ট করছেন। একজন ইন্ডিভিজুয়াল কিন্তু হঠাৎ করে একটা আওয়াজ করে দেবে, হঠাৎ করে, ইট ইজ অ্যান ইম্পালস। যেমন আমরা হঠাৎ করে যখন আপনার এখানেই যখন একটু জল খেয়ে নিলাম, বা একটু এরকম করে একটা চুলে হাত দিয়ে দিলাম, বাট কানটা একটু এরকম করে দিলাম, ওরা ইম্পালসের আওয়াজ করে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট নয়েজ করে দিল, যাতে সব পুরোটাই ডিস্টার্ব হয়ে গেল। তো এই ইম্পালসগুলো না একটু বেশি থাকে। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কোনো ডিস্টারবেন্স হচ্ছে কি না, ওটা এখনও কেউ জানে না, কিন্তু এই ইম্পালসগুলো হয়। থার্ড হচ্ছে ইন্টারাকশন উইথ আদার্স। যে একটা অটিস্টিক ইন্ডিভিজুয়াল একটা ইন্টারাক্টিং ফ্রম আদার্স, দেখবেন যখন আমরা অটিজম নিয়ে পড়তে গবেষণাটা শুরু হলো, এটাই প্রথম ওদের লেগেছে যে একটা অটিস্টিক ইন্ডিভিজুয়াল অন্য একটা নিউরোটিপিক্যাল ইন্ডিভিজুয়ালের সঙ্গে কথা বলাটা এরকম খটকা লাগে। একটা এক্সাম্পল হচ্ছে, ধরুন এটাই আমার একটা অটিস্টিক মাদার আমাকে বলেছিল একটা ফেসবুক পোস্টে, দ্যাট ওর ছেলে কিন্তু কথা বলে, স্কুলে যায়, একটু কয়েকটা অসুবিধা আছে, কিন্তু অটিজমের স্পেকট্রামে আছে। তো একটা লিফটে যাচ্ছে, তো একটা দুজন মেয়ে সঙ্গে কথা বলছে, যে দুজন মেয়ে ওর ক্লাস থেকে সেকেন্ড ক্লাসে মানে পাস করতে পারেনি, হ্যাঁ, দুজন একসঙ্গে পাস করতে পারেনি। তো ও বলছে, আচ্ছা দিদি তুমি কি ওই মেয়েটার খুব বন্ধু? তো বলছে, কেন বলো তো, তুমিও তো ওর সঙ্গে একই ক্লাসে রয়ে গেছো। সো দে ডোন্ট হ্যাভ কনটেক্সট, যে এটা কোথায় কি বলবে কি না বলবে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বলে দিল, মুখ ফসকে বলে দিল, যেটা খুব অড লাগে। সো এই ব্যাপারগুলো খুব ডেফিসিয়েন্সি থাকে। সো এটার বলে, ফর এক্সাম্পল থিওরি অফ মাইন্ড বলে এটাকে, যে আমরা একটা কমিউনিকেশন করার জন্য একটা কনটেক্সট, সবসময় একটা কমিউনিকেশন একটা কনটেক্সটে হয়, হ্যাঁ, সেই কনটেক্সটটা বুঝতে পারে না। তাই এটাই কি হয়, সোশিয়াল ফ্রেন্ডশিপ বা সোশিয়াল রিলেশনশিপগুলো ঠিক হয় না। একটা তো আছেই যে
কয়েকজন আছে যারা কথাই বলতে পারে না, সেটা তো আলাদা হলো। কিন্তু যারা একটু মাইল্ড অটিজমের দিকে আছে, যারা কথা বলতে পারে, তাদেরও খুব প্রবলেম হয় টু ডেভেলপ রিলেশনশিপ। দেখবেন এতে কোনো বন্ধু নেই। আমরা যখন বড় হয়েছি, আর তখন তো অটিজম নাম ছিল না, তখন আমাদের যেই ক্লাসে একজন ছিল যে যার কারোর সঙ্গে বন্ধুত্ব থাকতো না, বা সবাই ওর পেছনে রাখতো, বা অদ্ভুতভাবে মুখে আওয়াজ করতো, পড়াশোনায় খুব বাইরে ছিল, বুঝতে পারতো না। আমরা তখন হাসি ঠাট্টা করতাম ওদের, তখন আমরা জানতাম না। আমি 1980s কথা বলছি, আমারই স্কুলে একজন ছিল এরম, আমি বুঝতে পারিনি, আমিও হাসি ঠাট্টা করেছি ওর সঙ্গে। আপনারাও দেখবেন, মনে রাখবেন, স্কুলে বা যেতে যখন ছোটো ছিলেন, একজন ছিল পাড়ায় যে এরকম অদ্ভুত অদ্ভুত থাকতো, ভালো পড়াশোনায় থাকতো না। হ্যাঁ, দিস আর অল সাইন্স অফ অটিজম। তখন কথাটা ছিল না, এখন আমরা এটা বুঝতে পারছি যে এরকম একটা সত্যি একটা কন্ডিশন আছে। তো এটা হচ্ছে মূল অটিজমের যে কন্ডিশনসগুলো থাকে না। কয়েকটা ট্রুথ যেটা আমরা বুঝতে পেরেছি এখন পর্যন্ত হচ্ছে, এটা লাইফ লং কন্ডিশন, এটার না কোনো ট্রিটমেন্ট নেই, এটা লাইফ লং কন্ডিশন। এটা যবে থেকে ডায়াগনোস হয়েছে একদম শেষ পর্যন্ত থাকবে। এদের মধ্যে মেজরিটি হচ্ছে যারা কথা বলতে পারে না বা খুব কম কথা বলতে পারে, খুব মেবি 10-12টা কথা বলতে পারে মেজরিটি। অনেকে বলে যে আজকাল স্টাইল হয়েছে যে অটিস্টিক লোকেরা নাকি জিনিয়াস হয়। এটা অনেকের ভুল ধারণা থাকে, যে অনেকে অনেক সময় আছে না, আচ্ছা তোর অটিজম হয়েছে, বাড়ির প্রতিবেশী যারা আছে বা ফ্যামিলি মেম্বার যারা আছে, যারা একটু জানে ব্যাপারটা নিয়ে, মিডিয়াতে বেশি বলে যে এরা না খুব জিনিয়াস হয়, এরা মিউজিকে খুব ভালো হয়, এরা একদম ফ্যান্টাস্টিক আঁকে বা সায়েন্টিস্ট হয়। হ্যাঁ, তো এটা স্যাভান্ট সিনড্রোম বলে এটাকে। সত্যি এটা আছে, কিন্তু এটার পার্সেন্টেজটা খুবই কম। যেমন আমাদের মধ্যে কজন নীল আর্মস্ট্রং হতে পেরেছে, আমাদের মধ্যে কজন এপিজে আব্দুল কালাম হতে পেরেছে। সো দিস কাইন্ড অফ জিনিয়াসেস খুব কম হয়, কিন্তু ওইটাই বেস করে নিজের ছেলেকে বা নিজের মেয়েকে যাতে অটিজম আছে ওইরকম হতে হবে, এটা ভুল। সো এই জিনিসটা না, আর অনেক আমাদের ইয়েও আছে, পপুলার কালচারও আছে, মুভিজ হয় অটিস্টিক দেখায়, কিন্তু দেখায় যে হি ইজ এ জিনিয়াস অর শি ইজ এ জিনিয়াস। দিস অ্যাকচুয়ালি মিসলিডস আ লট অফ প্যারেন্টসরা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কারণ ওদের বাচ্চার মধ্যে জিনিয়াস খোঁজার চেষ্টা করে, তখন ওই একটা বিশাল লেভেল ফ্রাস্ট্রেশন চলে আসে। ফোর্থ যেটা ইম্পর্টেন্ট ট্রুথ হচ্ছে, দে রিকোয়ার লাইফ লং অ্যাসিস্ট্যান্স। একা থাকতে পারবে না, ইভেন পিপল হু আর টকিং অ্যান্ড কমপ্লিটিং স্কুল। কারণ এদের মধ্যে বললাম না, থিওরি অফ মাইন্ড কনটেক্সট নেই, যে আপনি একটা সার্কাস্টিক যদি কেউ কথা বলে, সার্কাজমটা বুঝতেই পারবে না। যে আপনি একটা ডাবল মিনিং কথা বললেন, ডাবল মিনিংটা বুঝতে পারবে না। লোকেরা খুব ইজিলি, যারা ধরুন একজন অটিস্টিক, একজন যার ভালো করে এডুকেশন করেছে, একটা কাজে লেগেছে, যে কোনো একটা কাজে লেগেছে, ওই কাজটা ধরে রাখা, কাজে অনেক পলিটিক্স আছে, ওই পলিটিক্স কনসেপ্টটাই জানে না, কে পেছনে সার্কাস্টিক কথা বলছে কিছুই জানে না। সো হোয়াট এভার ইট ইজ, দে রিকোয়ার অ্যাটলিস্ট লাইফ লং ইমোশনাল আর সোশ্যাল সাপোর্ট। এটা একটু সত্য, সব প্যারেন্টসদের জানতে হবে। তো আমরা যখন ছোটোবেলায়, তো এখন মূল কথাটা হচ্ছে যে অটিজম কি আগে ছিল না? নামটা আগে ছিল না, কিন্তু অটিজম ছিল আগে। দেখবেন আমাদের যে ঠাকুমা যে গল্প বলতো, রাজার অনেক গল্প টল্প বলতো, তখন বলতো যে হ্যাঁ, রানীর একটা বাচ্চা হয়েছিল, কিন্তু বাচ্চাটাকে কেউ দিয়ে দিয়েছিল। বা শুনতাম যে হ্যাঁ, ওর একজন আরেকটা ভাই ছিল বা আরেকটা দাদা ছিল, তাকে ডাকাত উঠিয়ে নিয়েছে, বা তাকে কোনো স্বামীজি নিয়ে গেছে বা ওনার ইয়েতে। সো হোয়াট উই আর ট্রাইং টু ডু ইজ টেল ইউ ইজ দ্যাট এইসব বাচ্চারা যারা হতো, যারা বুঝতেই পারতো যে কথা কন্ট্রিবিউট করতে পারতো না টু সোসাইটি, দে ওয়ার সিন অ্যাজ এক্সেস। তারপরে যখন একটু ডেভেলপমেন্ট হলো, তখন ওই পরিবারেই থাকতো একসঙ্গে, কিন্তু তাদের আটকে রাখতো কোনো একটা টাওয়ারে বা কোনো একটা দূর সম্পর্কের কাছে পাঠিয়ে দিত, সামনে আনতো না। এখন আস্তে আস্তে যত আমাদের লিবারেশন হচ্ছে বা যত আমাদের মডার্ন এজটা আসছে, এখন তাই অটিজমটাও আস্তে আস্তে যেটা হিডেন ছিল সেটা সামনে আসছে। যেটা ওয়েস্টার্ন স্টেটসে আরও বেশি সামনে আসে, এখন ইন্ডিয়াতেও
আর ইস্টার্ন কান্ট্রিজেরও আস্তে আস্তে সামনে আসছে। সো সিন্স ইট ওয়াজ হিডেন ফর সো লং, এটার উপর রিসার্চ আর ডেভেলপমেন্ট, আমাদের যেমন মেডিকেল রিসার্চ যেটা বলি, সার্জিক্যাল রিসার্চ স্যার আছেন, উনি ম্যাডাম জানেন, যে আমাদের না লাস্ট 70 ইয়ার্স হচ্ছে মেডিকেল রিসার্চের বুম হয়েছে। আমি একটু আমাদের সার্জিক্যাল আর মেডিকেলের ব্যাপারটা বলছি অটিজমের বাইরে। আমাদের যেমন লাইফ এক্সপেক্টেন্সি আগে ছিল ইন্ডিয়াতে, বিফোর ইন্ডিপেন্ডেন্স 1940s ছিল অ্যারাউন্ড মেবি 30 to 35 to 40 লাইফ এক্সপেক্টেন্সি। অ্যারাউন্ড ওয়ার্ল্ড ওয়াইড ছিল 40 মতন। এই 70 বছর এখন হয়ে গেছে 70-80, কয়েকটা সাউথ কোরিয়ায় জাপানে হয়ে গেছে 90 মতন, ইন্ডিয়াতে বোধহয় 65-70 মতন হয়ে গেছে। সো এটা হিউম্যান হিস্ট্রিতে প্রথম যে 70 বছরে এত 30 এক্সট্রা ইয়ার্স একজন আছে। 35-40-তে অ্যাভারেজ মারা যেত, সেটা এখন 65-70-তে পর্যন্ত থাকে। সো এটা ইজ ডিউ টু মেডিকেল রিসার্চ আর মেডিকেল যে ইন্টারভেনশন যেটা আমরা করেছি বা সার্জিক্যাল ইন্টারভেনশন করেছি। যেমন আজকাল আমরা হার্ট অ্যাটাক বাঁচাতে পারি, টিবিতে আগে মরে যেত, আমাদের অনেক ঠাকুরদা আছে যারা টিবিতে মারা গেছে, এখন টিবিতে 4টে ওষুধ খেলে ঠিক হয়ে যায়, ম্যালেরিয়াতে ঠিক হয়ে যায়। তো এটা রিসার্চ হয়েছে কেন? কারণ এই সময় রিসার্চ হয়েছে, সাবজেক্টের উপর রিসার্চ হয়েছে। অটিজমের উপর রিসার্চ হয়নি, কারণ এই যার ওপর রিসার্চ করবে তাদেরই তো একটা লুকিয়ে রাখতো, সামনে আনতো না। তাতে যখন মা বাবা বলে না আচ্ছা অটিজমের কোনো রিসার্চ হয়নি, না রিসার্চ হয়নি, কারণ সাবজেক্টই তো লুকিয়েছিল। তো ওটা এখন আস্তে আস্তে আমরা শুরু করছি, সবাইকে বলা হচ্ছে নিজের ছেলে মেয়েকে দিয়ে একটা রিসার্চ করাও, ব্লাড টেস্ট করাও, যাতে আমাদের এখন যে গবেষণা করতে পারে, এখন এআই আসছে, আরও তাড়াতাড়ি কিছু একটা জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং। এখন আমরা পুরো একদম অন্ধকারে আছি। সো এই কনফিউশন ক্ল্যারিটির জন্য কি হয়েছে, সোশ্যাল অ্যাসপেক্টে অটিজমটা খুব পিছিয়ে পড়ে গেছে। স্পেশালি যখন কোনো গভর্নমেন্ট বা যখন কোনো প্রাইভেট সেক্টর বা কোনো ট্রাস্টস এগোতে একটু ভয় পায়, ইন দ্য সেন্স দ্যাট আমরা তো জানি না, আমরা জানি না এটার এন্ড পয়েন্টটা কী, কিসের জন্য হচ্ছে, কীরকম করে আমাদের এটাকে ইন্টারাক্ট করতে হবে, কীরকম করে আমরা হেল্প করব। এই সোশ্যালে যারা হাত বাড়ায় তারাই অটিজমের দিকে হাত বাড়াতে থেকে একটু হেজিটেট করে, বিকজ কনফিউশন আর ল্যাক অফ ক্ল্যারিটি আছে। সো এইগুলো হচ্ছে অটিজম কমিউনিটি যারা আছে তাদের একটা ডিসঅ্যাডভান্টেজ ফেস করতে হয়। লিটল বিট অফ দ্য সায়েন্স, আপনারা কীরকম করে বুঝবেন, আপনারা কীরকম করে দেখবেন। আপনাদের বাড়িতে আমি জানি না কজন জানেন বা স্ফিয়ারে, আপনার বন্ধুদের স্ফিয়ারে কজন অটিস্টিক আছে, কিন্তু কয়েকটা সাইন আপনি দেখলে একটু দেখবেন, একটু চোখ খুলে দেখবেন এই সাইন্সগুলো যে লোকেদের আছে যারা বাইরে আছে, যারা ডিফিকাল্টি ইন সোশ্যাল ইন্টারাকশন। আমাদের প্রতি গ্রুপে একজন আছে যে খুব লজ্জা পায় বা যে খুব কোনো একা একা থাকতে চায়। দে মাইট হ্যাভ মাইল্ড অটিস্টিক সিমটমস। ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশন নিয়ে বলেছি। অটিস্টিক চিলড্রেন বা অ্যাডাল্টসরা আছে না, খুব ইনফ্লেক্সিবল রুটিনে থাকে। যেমন খুব একটা ওরা মানে একটা ধরুন কন্টিনিউয়াসলি একটা বল নিয়ে খেলে যাচ্ছে বা কন্টিনিউয়াসলি একটা লাট্টু নিয়ে খেলে যাচ্ছে সকাল থেকে রাত, আর কিছু করছে না। এরা ইনফ্লেক্সিবল রুটিনে থাকে। যেমন আমার ছেলে কন্টিনিউয়াসলি এই ছোলা দিয়ে খেলে। ওরা খেলে কারণ ওদের লাইফটা এত কনফিউজিং। ইম্যাজিন আপনি গেছেন জাপানে, হ্যাঁ, আপনি জাপানি জানেন না কিছু, আপনাকে বলে দিয়েছে একা জাপানে যান, এখানে থাকুন 1 মাস। আপনার খাবার পছন্দ হচ্ছে না, খাবার বলতে পারছেন না, আপনার ভাষা ওরা বোঝে না, আপনার সঙ্গে কি বাসে লেখা আছে আপনি বুঝতে পারছেন না, খবর যে কী লেখা আছে বুঝতে পারছেন না, টিভিতে কি বলছে বুঝতে পারছেন না, অন্য একজন আপনার সঙ্গে কথা বলছে যে হেল্প করার জন্য, কিন্তু আপনি বুঝতে পারছেন না, আর আপনার জাপানি শিখতেও পারছেন না, লার্নিং ডিসেবিলিটি আছে। ইমাজিন আপনার মধ্যে কতটা ফ্রাস্ট্রেশন থাকে। এটা যদি 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর আপনি যদি এরকম থাকেন, আপনি কি ঠিক থাকবেন? তখন দেখবেন আপনার মধ্যে এমন মেন্টাল ডিপ্রেশন আর অ্যাংজাইটি হয়ে যাবে যে আপনি ওই স্টিমিং বলে এটাকে, একটা একটা জিনিস যেটা পারছেন তার মধ্যেই আপনি মগ্ন হয়ে থাকবেন। সো এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা বুঝতে পারছি, আমরা বলতে পারছি, আপনারা বুঝতে পারবেন। তাই ইনফ্লেক্সিবল রুটিনে থাকতে পছন্দ করে, যেটা ওরা বোঝে সেটা ওরা পছন্দ করে। ইন্টারেস্ট খুবই কম। একটা রেপিটেটিভ বডি মুভমেন্ট আছে, এরকম করে হাত করছে, এরকম করে হাত করছে। এটা ওদের একটা, যেমন আমরা যেমন
কয়েকজন কতবার কথা বলে, ওদের একটা এরকম থাকে, কিন্তু এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। সোশ্যালি আমরা এমন করে থাকি যে এরকম করাটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগে সবসময়। আর আনইউজুয়ালি সেন্সিটিভ রেসপন্সেস, কারণ এদের কী হয়, ইমাজিন একটা জামা পরে আছেন, আমি একজনকে চিনি, যেটা আমি একজনের একটা ছেলে, সে 12 বছরের ছিল, হঠাৎ করে ওর না খুব নিজেকে খুব মারতো, মানে সেলফ ইনফ্লিক্টিং, মানে সেলফ হার্ম ছিল। আর এটা আমরা বার করেছি, ওর ডাক্তার যারা ছিল, যারা থেরাপিস্ট যারা ছিল, অনেক ওষুধে দিয়েছে, অনেক সময় হার্ম করলে ওষুধ দেয় শান্ত করার জন্য, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছিল না। ওরা ভাবলো যে একটা জামা পরলে ওর এটা হয়, আর ওই জামাতে না ভেতরে পেছনে ট্যাগ থাকে না একটা, ওই ট্যাগটা ওকে ডিস্টার্ব করছে, কিন্তু ও বলতে পারছে না, নন ভার্বাল। আর জামাতে স্কুলে পড়ে যেতে হচ্ছে। আর আমাদের যেমন ট্যাগটা যেমন সেন্সের কোনো আমাদের মনে হয় না আছে কি নেই, আমরা বুঝতেও পারি না, কিন্তু ওদের এত সেন্সিটিভ স্কিন থাকে কয়েকজনের, যে এই ট্যাগটা মনে হয় ঘষছে গরম কেউ একজন কিছু। এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি কেন ওরা এরকম করে অ্যাক্ট করে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেন্সরি রেসপন্স। দেখবেন একটা বাচ্চা সবসময় এরকম ফ্ল্যাপ করে যাচ্ছে, কারণ এটাই না আরাম পাচ্ছে। কারণ এরম থাকলে ওর দুটো জয়েন্টের মাঝখানে মনে হচ্ছে কোনো একটা পোকামাকড় আছে, হতে পারে। এই জিনিসটা ওদের কামিং জিনিসটা হচ্ছে ফ্ল্যাপিং। সো দিস ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেন্সরি রেসপন্স ওদের থাকে। যেমন আপনারা যদি মানে আমরা চোখ তো আমরা দেখতে পাচ্ছি, একজনের দেখবেন ওরা আই কন্ট্যাক্ট করে না। কেন আই কন্ট্যাক্ট করে না? কারণ ওরা যখন চোখ দেখে না, চোখ মানে একটা যখন আপনি দেখবেন যে একটা আয়না, একটা গ্লাস আছে, গ্লাসের ওপরে যদি একটা জল পড়ে, তখন দেখবেন মুখটা বিকৃতি হয়ে যায় অন্যদিকে যেটা আছে, যদি একটা মুখ থাকে। ওদের এরকম সামটাইমস থাকে, চোখটা এগুলো পড়ে গেল বা 3টে চোখ দেখে নিল, মানে এরকম করে ফোকাস করতে পারছে না, তাতে আরও অ্যাংজাইটি ফিয়ার মধ্যে থাকে। তো ইম্যাজিন ওই একটা লাইফ ভেতরে আছে একজনের, ইম্যাজিন ওয়ার্ল্ডটা ওরা এরকম করে পারসিভ করছে, কতটা কষ্টের মধ্যে থাকে। তো এই ব্যাপারগুলোকে আমরা আস্তে আস্তে এখন বুঝতে পারছি। যারা একটু অটিস্টিক কথা বলতে পারে তাদের উপর অনেক গবেষণা করা হচ্ছে, যাদের অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, তোমাদের এটা হয়? ওর মধ্যে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের এটা হয়। যারা একটু যেটা কথা বলতে, তাদের সঙ্গেই রিসার্চ করে বার করতে, কারণ নন ভার্বাল তো ওরা বলতে পারবে না, তাই না? তো এখান থেকেই আস্তে আস্তে আমাদের এগিয়ে যাচ্ছি আমরা। তো মেন কমপ্লিকেশনগুলো কী হয়? একটা সোশ্যাল আইসোলেশনে চলে যায়। নট অনলি দ্য ইন্ডিভিজুয়ালের মা বাবারাও চলে যায় সোশ্যাল আইসোলেশন থেকে। কারণ অবভিয়াসলি এরম ছেলে বা মেয়েকে নিয়ে আপনি কীরকম করে বিয়ে বাড়িতে যাবেন, বা পুজোর মণ্ডপে যাবেন, বা মেট্রোতে যাবেন, বা একটা অন্য পরিবারের বাড়িতে যাবেন, বা বন্ধুদের বাড়িতে যাবেন? তো এতে সোশ্যাল আইসোলেশন হয়ে যায়। অফকোর্স এর কোনো এডুকেশন কমপ্লিট করতে পারে না, তাই এমপ্লয়মেন্ট কোনো অপরচুনিটি নেই। এই যে আপনাকে বললাম না, একটা অ্যাংজাইটি সবসময় থাকে, তাদের মধ্যে প্রচণ্ড অ্যাংজাইটি হতে শুরু করে, স্ট্রেস হতে শুরু করে, তারা বুলিং মানে অন্য বাচ্চাদের কাছ থেকে নির্যাতিত হয়, ডিপ্রেশনে চলে যায়, আর এমন জায়গায় চলে যায় যে নিজেদের হার্ম করতে শুরু করে দেয়, মাথা ঠুকতে শুরু করে দেয়, বা যারা একটু বুঝতে পারে তারা সুইসাইডাল টেন্ডেন্সিস চলে যেতে পারে অ্যাডাল্টহুডে। সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিংস। সবথেকে বড় কোয়েশ্চেনটা কেন হয়, অটিজম কেন হয়? এটা আমরা বুঝতে পেরেছি যে আমরা এখনও কোনো জায়গায় যেতে পারিনি যে কেন হয় বলতে পারবো। কোনো ডাক্তার এটা বলতে পারবে না। আমরা যেটা যখন বুঝতে না পারি তখন আমরা বলি মাল্টিফ্যাক্টোরিয়াল, অনেক কারণে হতে পারে, কিন্তু কী কারণগুলো বা কী ইন্টারপ্লে অফ কারণগুলোতে এটা হচ্ছে আমরা এখনও জানি না, তাই আমরা এটা প্রিভেন্ট করতে পারি না। এটা কি সত্যি জেনেটিকে যায়, বা আরেকটা অটিজম কি নন জেনেটিক এনভায়রনমেন্ট থেকে আসে, এটা আমরা জানি না। প্রেগনেন্সির জন্য কিছু হলে কি আসে, এখন এটার ওপর গবেষণা, কারণ আমরা জানি না তো কার ওপর গবেষণা করবেন। এটা বললাম যে ওয়াই কেন নেই, এই যে আমরা যে হিডেন থাকি, আমরা যে এই অটিস্টিককে নিয়ে মানে সেলফ আইসোলেশন হয়ে যাই, ওটার জন্যই কোনো গবেষণা হয় না। আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আশা করি 20-30 বছরের মধ্যে কিছু পাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ গোনা হেল্প ইন এ বিগ ওয়ে। তো ট্রিটমেন্ট হিসেবে যখন বলে আমাকে অনেকে আসে, স্পেশালি শহরে তো অনেকেই জানে, গ্রাম থেকে যারা আসে একদম কমপ্লিটলি ক্লুলেস, কী ট্রিটমেন্ট নেই, কোনো ট্রিটমেন্ট নেই। কিন্তু কয়েকটা ইন্টারভেনশন করা যায় যাতে এই যে কন্ডিশনসগুলো থাকে সেটা একটু কন্ট্রোল করা যেতে পারে।
একটু কোয়ালিটি অফ লাইফ, যে একটা এরকম বাচ্চাকে একটু একটু কন্ট্রোল করে যাতে ওকে নিয়ে একটা সিনেমা নিয়ে যাওয়া বা একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, বা অন্য একটা 4-5 জনের বাচ্চা, আমার যেমন ছেলে কারোর সঙ্গে কথা বলে না, বন্ধু নেই 16 বছর, কিন্তু ও একটা মলে গিয়ে বসে থেকে সবাইকে দেখবে, তাতেও সব থেকে আনন্দ পায়। অ্যাটলিস্ট 4টে দেয়াল তো দেখতে পারবে না, বা একটা ট্যাবলেট বা ফোন বা টিভি তো খালি দেখতে পারবে না, মানুষ দেখতে পারবে। এটা আমাদের জন্য ইজ এ বিগ উইন। তো এই এক্সপেকটেশন ম্যানেজমেন্ট একটা প্যারেন্টের জন্য করা উচিত। আর একটু ইন্ডিপেন্ডেন্স করা, একটা সোশ্যালি কয়েকটা ইন্ডিপেন্ডেন্স খুব ইম্পর্টেন্ট। জামা পরা, কীরকম করে জামা পরতে হয়। আমার ছেলে বোতাম লাগাতে পারে না, কারণ ওর ফাইন মোটর স্কিলস নেই, তাই আমি বোতাম ছাড়া জামা পরাই। ও জামা ভালো করে পরতে পারে। ও যেমন বাথরুমে গেলে বাথরুমে কীরকম করে ফ্লাশ নিজেকে পরিষ্কার করতে হয়, দিস আর ইম্পর্ট্যান্ট থিংস, এগুলো শেখাতে হয়। কারণ এই জিনিসগুলো শেখালে অ্যাটলিস্ট একটু চান্স আছে যে একটা পরে সোশ্যাল ইন্টারাকশন করতে পারবে। কারণ অনেক অ্যাডাল্টস আছে যাদের এরকম করে থেরাপি দেওয়া হয়নি বাথরুমে, তারা প্যান্টে বাথরুম করে দেয় বা যে কোনো এদিক ওদিক বাথরুম করে দেয়, দেখবেন এরকম আছে। তো এই জিনিসগুলোতে একটু ফোকাস করা দরকার। সো হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস, কীরকম করে আমরা স্ট্র্যাটেজি করে একটা অটিজম বাচ্চা এলে একটা স্ট্রাকচার টিচিং থাকে। এদের টিচিং ফর্মাল টিচিং হয় না। ফর্মাল মানে যেটা আমরা স্কুলে পড়ি, আইসিএসসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করম নয়, একটা স্ট্রাকচার টিচিং, যে যতটা পারবে বা যে যারা করতে পারবে একজনের পার্সোনালাইজ করে ওটা করো। অনেক কিন্তু করতে পারে, কিন্তু এটা আমাদের না ট্রাই করলে পারবো না আমরা। বা কন্টিনিউসলি মা বাবার চাপে ফর্মাল স্কুল করে যাচ্ছে, তারপরে একদিন সেই হঠাৎ করে একটা বিশাল স্টেপ নিয়ে হঠাৎ করে সুইসাইড করে নিল। উই ডোন্ট নো হোয়াট গোজ অন ইনসাইড দেয়ার মাইন্ডস। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এটা ইম্পর্ট্যান্ট, কারণ ভার্বাল যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি একটা তো কমিউনিকেশন করতে পারবে। সো এইটা একটা ইম্পর্ট্যান্ট। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এটার মধ্যে হঠাৎ করে যখন আওয়াজ করে বা হঠাৎ করে ফ্ল্যাপ করে বা হঠাৎ করে অন্য প্লেট থেকে খাবার নিয়ে নিল, এই কনসেপ্টগুলো ও যে ভুল করছে, ভুল রঙের কনসেপ্ট, সোসাইটাল ভুল রঙের কনসেপ্ট কিন্তু নেই। ও খুব ইনোসেন্টলি অন্য কাছ থেকে খাবার নিয়েছে, ও চুরি করার জন্য নেয়নি। এই জিনিসগুলো একটা সোসাইটিতে থাকতে হবে। এই মিনিমাম সোসাইটি কিউজগুলো এটা আমাদের ফোকাস দিয়ে করাতে হবে, মা বাবাকে বলাতে হবে। আর অকুপেশনাল থেরাপি, যদি কোনো জায়গায় কি অকুপেশনে যেতে পারে বা সাম কাইন্ড অফ আ ব্যালেন্স কেমন করে ঠিক রাখতে পারে, অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারবি না, তার কয়েকটা থেরাপি হয়, ওই থেরাপিগুলো ছোটোবেলা থেকে শেখানো। ওষুধ ঠিক করে কিনা, দেখুন অটিজম কিওর করার জন্য কোনো মেডিসিন নেই, কিন্তু কয়েকটা জায়গায় আছে যেখানে মেডিসিন করলে সিমটমসগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। যেমন অ্যাটেনশন ডেফিসিট ঠিক জায়গায় অ্যাটেনশন নেই, অ্যাংজাইটি তখন থাকে, কনভালশনস যখন হয়, একটা ওদের ফিট হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, ডিপ্রেশন যখন হয়ে যায় স্পেশালি অ্যাডাল্টহুড, অ্যান্ড আগ্রেশন যখন হয়ে যায়, ফ্রাস্ট্রেশনে বোঝাতে পারছে না, তখন নিজেকে মারছে, মাথা ঠুকছে, তখন ওষুধ দেয়। সোশ্যালি না কয়েকটা প্রবলেম হয় এদের। একটা হচ্ছে ওদের সেলফ কেয়ার নেই, কনসেপ্ট অফ পরিষ্কার রাখা, রোজ চান করা, বাথরুমের পর নিজেকে পরিষ্কার রাখা, ভালো পরিষ্কার জামা পরা, এই কনসেপ্ট নেই। এই জিনিসগুলো আস্তে আস্তে শেখাতে হবে। এই জিনিসগুলো অন্য একজনকে, এখানে ডিপেন্ডেন্সি যার জন্য লাগে, অন্য একজনকে হেল্প করতে হবে। লো অ্যাওয়ারনেস অফ হেলথ কন্ডিশন, আমরা যেমন মাথা ব্যথা হলে বলতে পারি, ওরা কি বলতে পারে না, কিন্তু মাথা ব্যথা হয়। পেট ব্যথা বলতে পারে না, কিন্তু পেট ব্যথা হয়। দাঁতে ব্যথা বলতে পারে না, কিন্তু দাঁতে ব্যথা হয়। আপনি কীরকম করে বুঝবেন যদি কেউ না বলতে পারে? তো এই যে কমিউনিকেশন যে করতে পারছে না, দ্যাট ইজ আ বিগ লিমিটেশন। লিটারেসি তো কম, কারণ অবভিয়াসলি ফর্মাল এডুকেশন পারছে না করতে, ফর্মাল লিটারেসিটা নেই। তাতে কী হয়, অ্যাডাল্টহুডে যখন যায়, মা বাবারা যখন চলে যায়, এরা পভার্টিতে চলে যায়। যত বড় বাড়িরই ছেলে হোক, আলটিমেটলি ফার্স্ট সেকেন্ড জেনারেশনে পভার্টি চলে যায়। হায়ার হসপিটাল অ্যাডমিশনস ফর প্রিভেন্টেবল হেলথ কন্ডিশনস, যেমন প্রিভেন্টেবল হচ্ছে, ধরুন ফর এক্সাম্পল একজনের একটা ডায়রিয়া হচ্ছে, বা ও নিজের ডায়েরিতেই শুয়ে আছে, অ্যাডাল্টে যারা হয়েছে, বা একজনের ধরুন জ্বর হয়েছে, জ্বরটা ট্রিটমেন্ট করার জন্য ও বুঝতে পারছে না যে ওর জ্বর হয়েছে, কেউ যে ওকে দেখে একটু থার্মোমিটার দিয়ে দেখবে, ওর মতো লোক নেই, মা বাবা চলে গেলে আর কি থাকবে। তাতে কি হয়, দে গো ইন মাচ ক্রিটিক্যাল কন্ডিশন টু হসপিটাল, একটা কোমা হয়ে পড়ে আছে, তখন নিয়ে যাচ্ছেন আপনারা।
সো এই যেমন ক্যান্সার, স্ক্রিন ক্যান্সার বুঝতে পারছে না, কোনো অ্যাওয়ারনেস নেই। তো এই সোশ্যাল জিনিসে রিয়েলি ওদের বডিলি হার্ম হয়। এটার মধ্যে আমরা পরে বলবো সোসাইটি আর কি করা যেতে পারে। এইটা একটা ফরেন, এটা কিন্তু 1 in 100 বার্থসে দেখা গেছে একটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে হয়। দিস ইজ অ্যাকচুয়ালি আ ওয়েস্টার্ন ডেটা, আমাদের কান্ট্রিতে ডেটা নেই, কারণ আমাদের কান্ট্রি কোনো করে সেন্সাস হয় না। সো এটা কি বাড়ছে কি কমছে আই ডোন্ট নো, কিন্তু ওয়ার্ল্ড পপুলেশন যদি 8 বিলিয়ন হয় তো বুঝতেই পারছেন কত অটিস্টিক পপুলেশন আছে। ইট ইজ মোর দ্যান মেনি কান্ট্রিজ। এটা কিন্তু খুব রিয়েল প্রবলেম। এটা আলটিমেটলি for the government level and for the society level you will have to address sooner or later. So reality হচ্ছে majority of the autism individuals, এই যে বিশাল পপুলেশন যেটা আসছে, যেটা হচ্ছে, যেটা আমরা বুঝতে পারছি আছে, will be dependent. কে দেখবে? They won't finish formal education, won't have jobs, will live in poverty. এটা কিন্তু একটা সোশ্যাল একটা বিশাল প্রবলেমের দিকে আমরা যাচ্ছি। এখন কয়েকজন বলে ইজ দ্যাট সিন্স এটা আমরা জানি না, এটা আরেকজনের মানে আনাদার স্কুল অফ থট ইজ দ্যাট সিন্স আমরা জানি না ডিজিজ আদৌ কি না, অটিজম শুড বি অ্যাকসেপ্টেড অ্যাজ এ ডিফারেন্স টু বি অ্যাকোমোডেটেড ইনস্টেড অফ কিওর্ড। আমরা যে সবসময় যাই অটিজম কিওর, অটিজম কিওর, অটিজম কিওর, এই যে মাথায় সবসময় থাকে কিওর করতে হবে, এখান থেকে যদি সরে গিয়ে আমরা যদি ভাবি যে না ওটা একটু ডিফারেন্ট আছে, আমাদের সোসাইটির সঙ্গে একসঙ্গে থেকে আমরা যদি নিজের থেকে একটু অ্যাকোমোডেট করে থাকতে পারি, তাহলে মেবি ইট উইল বি বেটার ফর এভরিবডি। আমরা এটা ভালোভাবে ট্যাকেল করতে পারবো। তো আমরা যখন এখানে থ্যাঙ্কস টু রামকৃষ্ণ মিশন নভেম্বরে আমরা এখানে একটা কনভেনশন করেছিলাম ফর অটিস্টিক প্যারেন্টস অ্যান্ড ফ্যামিলিজ। তাতে আমরা বলেছিলাম যে দেখো যেটা আমরা রিয়েলি চেঞ্জ করতে পারি সেটা নিয়ে কাজ করা, সেটা নিয়ে একটু চিন্তা করলে বেটার হয়। যেমন একটা ফাইন্যান্স, আপনি যে আপনার ছেলে বা মেয়ে অটিস্টিক ইন্ডিভিজুয়াল আছে যারা কখনো কাজ করবে না, পভার্টিতে চলে যাবে, তাদের জন্য কোনো ফিউচার প্ল্যানিং করেছেন? আজকে থেকে ভাবুন। লিগাল একটা আপনার চলে যাওয়ার পর আপনার ছেলে বা মেয়ে একটা সিটিজেন অফ ইন্ডিয়া বলে তার কোন রাইটস আছে, তার জন্য একটা সার্টিফিকেশন দরকার, তার একটা প্যান কার্ড দরকার, তার একটা আধার কার্ড দরকার, তার একটা ডিসেবিলিটি কার্ড দরকার, পরে গভর্নমেন্ট তো কিছু করতে পারে। দিস কাইন্ড অফ থিংস নিয়ে আজকে করুন, এইসব কার্ড রেডি করুন, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করুন, একটা ট্রাস্ট করুন, যাতে হেল্প হয়। কোথায় থাকবে? রেসিডেন্সিয়াল একটা জায়গা তো ঠিক করতে হবে। এখন বাড়ি তো ডিভাইড হতে হতে একটা রুম হয়ে গেছে, আপনার চলে যাওয়ার পর আপনার ছেলে বা মেয়ে কোথায় থাকবে? এখন থেকে ভাবুন। সোশ্যাল স্কিলস যেমন বললাম, একটা মিনিমাল সোশ্যাল স্কিলস, একটা কমিউনিকেশন কেমন করে করতে পারে। যেমন আমার ছেলে কথা বলতে পারে না, কিন্তু আর ট্যাবলেট যে মোবাইল ফোন আছে, মোবাইল ফোনে একটা অ্যাপ আছে, সেখানে আমি সব ছবি 500টা ছবি আছে, ওই ছবি দেখে ও বলতে পারবে কোথায় যাবে, কি করবে, বাথরুমে যাবে কি না, পেট ব্যথা হচ্ছে কি না, ওই ছবি দেখে বলতে পারে। কারণ আমি তখন বুঝতে পারেন ও ওই রাইটিংটা পারে না, ওই লেটারগুলো পারে না, অক্ষরগুলো পারে না, কিন্তু ও ছবি দেখে খুব ভালো কমিউনিকেশন নিজের ব্যাপারটা বলতে পারে। তো এই সোশ্যাল স্কিলসের মধ্যে কমিউনিকেশন, আমি যদি না থাকি, আমার বন্ধু এখানে আছে, আমার বন্ধুর কাছে গিয়ে ও বলে দেবে যে আমার জল দরকার, তখন আপনারাও বুঝে যাবেন ও জল দরকার, ছবি দেখিয়ে দেবে জলের। তো এই যে স্ট্র্যাটেজি করে বার করাটা, এটার উপর ধ্যান দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। এই যে ওদের অ্যাগ্রেশন যেটা আছে, যে একটা ফ্রাস্ট্রেশন হচ্ছে, কমিউনিকেশন করতে পারছে না, অ্যাড্রেস করাটা খুব দরকার। এই সোশ্যাল স্কিলস যেমন বাথরুমে গিয়ে নিজেকে পরিষ্কার করা, তাই না, একটা জায়গায় গিয়ে চুপ করে বসে থাকা ফর অ্যাটলিস্ট 1 ঘন্টা, যাতে অন্য লোকেরা এসে কথা বলতে পারে। একজন লোকের যদি কথা হ্যালো বলে, তুমি ওটা একটু হাসা বা একটু নমস্কার করা, এই জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এইগুলো একটু শেখানো সোশ্যাল স্কিলস মিনিমাম। আর প্যারেন্টস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস হেলথ ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা নিয়েও সবথেকে বড় জিনিস হচ্ছে কমিউনিটি। একটা কমিউনিটি হিসেবে নিজেদের আরও স্ট্রং করা, আর বৃহত্তর কমিউনিটি যারা আছে, বাইরে যে কমিউনিটি, তাদের সঙ্গে ইন্টারাক্ট করে বোঝা অটিজম কী। যতদিন আমরা অটিজম বার করতে পারছি বাইরের লোকের কাছে, ততদিন আমাদের অ্যাকসেপ্টেন্সটা খুব কম হবে। তো আমরা এই কনভেনশনটা করেছিলাম এখানে। আমি জাস্ট লাস্ট 2 মিনিট নেব, তারপরে আপনাদের কোনো কোয়েশ্চেন হলে আমি নেব। তো এটাই আমরা করেছিলাম 22-23 নভেম্বরে।
শেপিং আ সিকিউর ফিউচার ফর আর চিলড্রেন উইথ অটিজম, এই 6টা জিনিসের ওপরে কথা বলেছিলাম। আমাদের রামকৃষ্ণ মিশনে হয়েছিল। অনেক ইন্ডিয়া থেকে অনেক ডিফারেন্ট জায়গা থেকে লোকেরা এসছিল, লোকেরা কথা বলছিল অনেক। এটা নিয়ে আমরা প্রচুর গবেষণা মানে চর্চা হয় কি করা যেতে পারে। এটা অ্যাকচুয়ালি ভারতে সবথেকে বড় কনভেনশন হয়েছিল, যেটা আমাদের খুব ভালো প্রেস কাভারেজও হয়েছে, যে আমরা একটা নতুনভাবে নিয়ে যেতে চেষ্টা করছি। তো ওয়ে ফরওয়ার্ড ইজ যে আমাদের একটু সোশ্যাল আইসোলেশন, যেমন দেখবেন আপনার যারা যদি কাউকে চেনেন অটিজমে আছে বা অটিজম ফ্যামিলি যারা আছে, দেখবেন আইসোলেট হয়ে গেছে, তাদের নিয়ে একটু নিয়ে যান, বোঝার চেষ্টা করুন। একটু বিয়ে বাড়িতে নিয়ে যান, না চল কিছু হবে না, আমরা তো আছি, ও ঠিক আছে, কিছু গ্লাস ভাঙলে আমরা দেখে নেবো, দ্যাট টাইপস। আরও রিসার্চ গ্রান্ট করতে হবে অটিজম ম্যানেজমেন্টে, এটা আমাদের গভর্নমেন্টের সঙ্গে বা ইউনিভার্সিটির সঙ্গে কথা বলতে হবে। সোসাইটি আর প্রফেশনাল যারা আছে, অনেক ডাক্তার আছে যারা অটিজম সম্বন্ধে খুব কম জানে, তাদের আবার গিয়ে আমাদের কথা বলতে হবে। অনেক টিচার বা এডুকেশন সেক্টরে যারা আছে, হসপিটাল সেক্টরে যারা কাজ করতে পারে, একটা অটিস্টিক ইন্ডিভিজুয়াল একটা হসপিটালে ইমার্জেন্সিতে গেলে কী করতে হবে। একটা আমার যেমন নিজের ছেলের যেটা কি হয়েছিল, যে ও কিছুতেই ব্লাড টেস্ট করতে দেবে না, বা কোভিডের সময় ভ্যাকসিন নিতে দেবে না, কারণ বোঝাতে পারছি না তো কি, ও ছুঁচ দেখে ভয় পাচ্ছে। অন্য একটা নিউরোটিপিক্যালকে বলা যেতে পারে কিছু হবে না, তোকে চকলেট দেবো, তোকে দেবো, ও দেবো, ও তো বুঝছে না, ওর থিওরি অফ মাইন্ড কনটেক্সট নেই। ও যে চকলেট দেবো ও বুঝতে পারছে না, তাই ওর 2-3 বার ওর কোভিড ভ্যাকসিন নেওয়া ডিলে হয়ে গেছিলো। তো এগুলো খুব রিয়েল প্রবলেমস উইচ উই ফেস। আর পাবলিক আর প্রাইভেট সেক্টরসকে আরও কাজ করতে হবে টু এম্পাওয়ার অটিস্টিক ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফ্যামিলিজ। এই বলে আমি শেষ করছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, মাইক যদি থাকে, সৌরভ, ইউ ক্যান, আইল টেক ইট। কি কাটলে? ও সুইমিং ইজ ভেরি গুড, আমার ছেলে খুব পছন্দ করে সাঁতারে। ইমপ্রুভ ডেফিনেটলি করে, কিন্তু ইট হ্যাজ টু বি উইথ সামওয়ান হু আন্ডারস্ট্যান্ড সুইমিং, আর ভালো টিচার বা ইয়ে করা, সব মানে একটা ভালো কী বলে সাঁতারের ট্রেনারের সঙ্গে করাটা বেটার হয়। ওদের খুব আরাম পায়, আমার ছেলে তো খুবই আরাম পায় সাঁতার করে। আমার একজন রিলেটিভ বাচ্চা অটিস্টিক আছে, তো ওর তো সিমটম বলতে আই কন্ট্যাক্টটা কিছুতেই করে না, আর কথাটা ন্যাচারালি একটু প্রবলেম, কিন্তু এখন মোটামুটি যেরকম শিখিয়েছে নমস্তে টমস্তে বাবা এগুলো, কিন্তু আমি দেখলাম ও কিন্তু নর্মাল স্কুলে যাচ্ছে। দিল্লিতে বিড়লা বিদ্যা নিকেতন, আরো কয়েকটা স্কুল আছে যেখানে 2-3টে বাচ্চাকে রাখে ওই রকম ইনক্লুসিভ স্কুল বলে ওটাকে। হ্যাঁ, আর ওর শ্যাডো টিচার যায় সঙ্গে, একদম ব্ল্যাকবোর্ডে ও সবকিছু কপি করতে পারে না, তো লিখে দেয়, সবকিছুই করছে উইথ দ্য হেল্প অফ শ্যাডো টিচার। হ্যাঁ, এফোর্ড করতে পারা চাই অবশ্যই। তারপরে ও কিন্তু প্রমোশনটা উঠছে, ক্লাস 6-এ উঠছে। তো আমি এখন জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, মানে একটা ক্লাস 6-এর বাচ্চা যা পারে ও তাই পারে, কিরকম এক্সপেক্টেন্সি ওদের? তো ওরা বলে যে একই কোয়েশ্চেন পেপার পায়, যদি এসে লিখতে দেয় হয়তো কিছু বা রিভার বা কিছু দেয়, তো পুরো হয়তো কেউ একটা এত ওয়ার্ডের মধ্যে ওরা হয়তো 6 লাইন লিখলো, তার উপর অ্যাসেস করে ওদের মার্কস দেওয়া হয়, ওদের অ্যান্ড হি ইজ ডুইং ফাইন। মানে কথাটা সবই কিছু, ওর ম্যানারিজম একটু অনেক ইমপ্রুভ হয়েছে। মানে আর সব থেকে হচ্ছে মাঝে মধ্যে এরকম অদ্ভুত বিহেভিয়ার তো আছেই, কিছুক্ষণ রেগে গেল, প্রত্যেকের বাড়িতে গিয়ে সিআর পার্কে থাকে, ওদের বাড়িতে গিয়ে সব টবগুলো ভেঙে দিয়ে এলো। তো যারা জানে না তারা তো কমপ্লেন করলো, ওরা তখন বাবা মারা ফেসবুকে লিখলো যে আমাদের ছেলে এরকম, হ্যাঁ হোয়াট শুড উই ডু, আমরা কি ওকে আইসোলেশনে দেবো? সঙ্গে সঙ্গে পুরো কমিউনিটি বললো না না, আরিয়ান্তি ইজ আওয়ার, আমাদের একটা টব গেছে, তো কি সবাই মিলে ডোন্ট, এই তো মানে ও খুব মানে ইন্টিগ্রেটেড হচ্ছে। তো আমি একটা জিনিসই বুঝছি যে কিছু অদ্ভুতভাবে এরা জন্মায়, আমার মনে হয় আমাদের সোসাইটিটার একটু টলারেন্সটা বাড়ানোর জন্য বোধহয় ভগবান একটু ওদের পাঠিয়েছেন। মানে ওদের যখন সারানোও যাবে না, ওদের যখন কিছু করাবে না, ওদের মতন চলার মতন আমাদের একটু, আমরা তো নিজেদের মডেল করতেই পারি, তাই না? তো সেইটার জন্যেই এদের বোধহয়, এরা আমাদের সোসাইটির বোন অ্যাকচুয়ালি। অনেক কিছু কিন্তু লোকেরা এত বেশি কনসিডারেট হয়ে পড়ছে
তো এই বলার এই শেয়ার করার জন্য খুব থ্যাংক ইউ। আমি এটা জেনে নিলাম, আমি পরে কোথাও বক্তৃতা দিলাম আমি এটা বলবো যে আমি পেয়েছি আপনার কাছ থেকে। ইট ইজ ভেরি গুড, এরকম করেই হয়। প্লিজ টেল আপনার রিলেটিভের যিনি মেয়ে আছে তাদের এনকারেজ করতে, ও দেখুন ভালো হবে। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। এই যে আপনি বললেন যে প্রাইভেট সেক্টর আর পাবলিক সেক্টরকে আরও বেশি ওয়ার্ক করতে হবে এটা নিয়ে, তো হোয়াট উইল বি দ্য স্ট্রাকচারাল ওয়ার্ক অ্যাকচুয়ালি, মানে কীভাবে ব্যাপারটা হবে, মানে এই বাচ্চাদের একটা মানে সুনিশ্চিত ভবিষ্যৎ আমরা কীভাবে গড়তে পারবো বা কীভাবে দিতে পারবো? প্রাইভেট না, আমি দুটোই বলছি তাহলে। দেখো, ফার্স্ট এক্সপেকটেশন শুড বি নট টু প্রেশারাইজ দিজ অ্যাডাল্টস, কারণ এরা কেউ কাজ করলেও খুব স্ট্রাকচারাল কাজ করবে, যেমন প্যাকেট বানানো, যেমন সাবান বানানো, দ্যাট টাইপস। তো কী হয় না, উই নিড মোর ইনিশিয়েটিভস ফ্রম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য প্রাইভেট সেক্টর টু ক্রিয়েট স্মল ইন্ডাস্ট্রিজ, মাইক্রো ইন্ডাস্ট্রিজ বেসড অন দেম, ঠিক আছে, যাতে এরা একটা এমপ্লয়মেন্ট পায়। সি দ্য এমপ্লয়মেন্ট মাইট নট বি যাতে লাখ লাখ টাকা পাচ্ছে, বাট একটা এনগেজমেন্টের জায়গা থাকে। ইট শুড বি ভিউড ফ্রম দেয়ার। এনগেজমেন্ট, একটা অ্যাডাল্ট, একজন 30 বছরের অটিস্টিক মহিলা বা একজন 30 বছর অটিস্টিক ছেলে কি করবে সারাদিন? বসে থাকবে যদি এইসব কাজ না করে। একটা তো এনগেজমেন্টের জায়গা পাবে। সো এই জায়গা থেকে ইউ উইল হ্যাভ টু কাম, ইউ হ্যাভ টু ক্রিয়েট কোঅপারেটিভস, ইউ হ্যাভ টু কাম উইথ প্যারেন্ট গভর্নমেন্ট, প্যারেন্ট প্রাইভেট সেক্টর পার্টনারশিপস করে রেসিডেন্সিয়াল বানানো। অনেক জায়গায় আছে যেখানে উই ক্যান এক্সপ্লোর। তো মোস্ট হচ্ছে আমরা যে এই 30 বছরের একটা বিশাল পপুলেশন আসছে এখন সামনে, তাদের আমরা কীরকম করে এনগেজ করে রাখবো, ওইটাই খুব ইম্পর্টেন্ট। তাই মাইক্রো ইন্ডাস্ট্রিজ রুট আই থিঙ্ক ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং উইচ ইউ ক্যান এক্সপ্লোর। দিস মাইট কাম ইন ইউর সিপিআর অলসো। থ্যাংক ইউ, এটা খুব ভালো কোয়েশ্চেন, ভেরি রিলায়েবল কোয়েশ্চেন দিস ইজ। ইয়েস স্যার, মাইকটা নিন প্লিজ স্যার। 22nd and 23rd নভেম্বরে যে কনফারেন্সটা এখানে হয়েছিল, কিছুক্ষণের জন্য আমার একজন রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা হয়েছে। হি ইজ এ রিপ্রেজেন্টেটিভ ফ্রম অন্তরা। অন্তরার নাম কি শুনেছেন? ওরা একটা চালু করেছে ইন বারুইপুরে। আচ্ছা আচ্ছা, কিন্তু বেশিক্ষণ কথা বলার সময় হয়নি। কিন্তু হাউ দে আর হ্যান্ডেলিং দিস পেশেন্টস, নাম্বার ওয়ান কোয়েশ্চেন। আমি এতটা কোয়েশ্চেন করার সময় পাইনি। দ্বিতীয়টা হচ্ছে মেডিকেল ওয়ার্ল্ডে ওয়েস্টার্ন কান্ট্রিজে এই যে প্রবলেমটা কবে থেকে মেডিকেল ওয়ার্ল্ডের কাছে এটা এসেছে, সেইটা কি 19th সেঞ্চুরিতে থেকে এসেছে না 20th সেঞ্চুরিতে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কেননা এটা নিশ্চয়ই 20th সেঞ্চুরি যে আগে নয়। ইজ ইট এ 20th সেঞ্চুরির আগে কি এই জিনিসটা জানা ছিল? এবং ক্যান্সারের ওপর ওয়েস্টার্ন কান্ট্রিজে অনেক ইনভেস্টমেন্ট হচ্ছে ফর দি কজেস ডেভেলপমেন্টে, অনেক পয়সা খরচ হচ্ছে, অনেক হয়ে যাচ্ছে, কিন্তু এটার উপর কি কোনো মানে রিসার্চ কি ওয়েস্টার্ন কান্ট্রিজে হচ্ছে না? ইন আমেরিকান বা ইংল্যান্ডে এই ব্যাপারে একটুখানি কথা বলা যায়? আর একটা কথা হচ্ছে, যতটা বোঝা যাচ্ছে এটা মেন্টাল অ্যান্ড ব্রেন এই দুটোর কানেকশন কি পাওয়া গেছে, বা এইটা রিসার্চ ব্যাপারে এই কিছুটা যদি একটু আমাদের বলেন। থ্যাংক ইউ। এটা খুব ভালো কোয়েশ্চেন, ভেরি রেলেভেন্ট কোয়েশ্চেন। আমি যেটা বললাম, যে কোনো জিনিস রিসার্চ হওয়ার আগে না, ইট হ্যাজ টু বি প্রেজেন্ট ইন দ্য পপুলেশন ইন আ বিগ ওয়ে। বা আপনার কোনো হসপিটালসে যাচ্ছে, ফর এক্সাম্পল আমরা যখন টিউবারকুলোসিসের একটা এপিডেমিক হলো, 19th সেঞ্চুরির কথা বলছি বা 20th সেঞ্চুরির কথা বলছি, কিসের জন্য হয়েছে সেটাই তো আমরা জানতাম না, তাই না? তো আর্লি 90s 20s যখন এই টিউবারকুলোসিস নিয়ে হচ্ছে, তখন টিউবারকুলোসিস নিয়ে অনেক পেশেন্ট ছিল, গবেষণা করা যেতে পেরেছে। ম্যালেরিয়া কোথায় কুইনিন ডিসকভার হয়েছে? আমাদের কলকাতায় ইডেন হসপিটালে। ইউ মাস্ট বি নোয়িং, কারণ আমাদের এখানে অনেক ম্যালেরিয়া ইটস লাইক এন এপিডেমিক তখন ছিল। তারপরে দেখো সব ম্যালেরিয়া পেশেন্টই মারা যেত। তো তারপর ওই কুইনিন খেয়ে
ঠিক হয়ে গেল। প্রবলেম উইথ অটিজমের যেটা রিসার্চের প্রবলেমটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিজে হচ্ছে, ওয়েস্টার্ন কান্ট্রিজ যে আমাদের কাছ থেকে খুব আগে ছিল 19-20 সেঞ্চুরি, ইজ নট দ্যাট সোশ্যালি, ওদেরও অনেক প্রেজুডিসেস, সোশ্যাল প্রেজুডিসেস ছিল। অ্যান্ড এই যে আমাদের যেমন অটিজম ছেলেদের মেয়েদের আগের আমাদের দু তিনটে গ্র্যান্ড আঙ্কেল যারা আছে, গ্র্যান্ড প্যারেন্টস যাদের অটিজম ফাদার ছিল, অটিজম নামটা ছিল না। সিন্স অটিজম নামটা ছিল না, আপনারা তো কোনো রেকর্ড নেই আছে কি না। সো ইউ ক্যানট সে দ্যাট 19th century 20th centuryতে হয়েছে কিনা, এটা ইউ ক্যানট পুট ইউর ফিঙ্গার অন ইট রিসার্চ ওয়াইজ। সিন্স এরা আইসোলেটেড ছিল, তাদের ওপর কিন্তু কেউ গবেষণা করেনি। আপনার বাড়িতে যদি আপনি ধরুন না 1910-এ যদি এমন একটা বাচ্চা হয়, আপনি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট লজ্জা পাবেন, বাইরে আনবেন না। তখন তো অনেক সোশ্যাল ইস্যুস ছিল না, আমি ওয়েস্টার্ন কান্ট্রিজেই বলছি, ইন্ডিয়ার কথা বলছি না। তো ওরা না হাইড করে রাখতো, তাতে না ওদের ওপর কন্টিনিউসলি গবেষণাগুলো হয়নি। সো উই আর অ্যাটলিস্ট 40 to 50 years বিহাইন্ড ইন অটিজম ফিল্ড রিসার্চ। কারণ আমি যে রিসার্চ পেপারগুলো দেখবেন, আর আমি কয়েকটা রিসার্চ পেপার দেখেছি, আমরা এভিডেন্স বেসড কথা বলি তো, এভিডেন্স বেসড মেডিসিন, এভিডেন্স দেখাও তারপরে মেডিসিনটা দাও, বা FDA অ্যাপ্রুভড মেডিসিনস, এগুলো কিন্তু কিছু নেই অটিজমে, বিকজ প্রাইমারি রিসার্চই হয়নি। তাতে কি হয়, তাতে আমাদের প্রবলেমটা অন্য জায়গায় হয়। প্রবলেমটা আমরা যে বই পড়ি, আমি যে মেডিকেলে যে বইগুলো পড়েছি, বেলিলা, হ্যারিসন মেডিসিন, এটার মধ্যে অটিজমের ওপর না বেশি কথা নেই, বিকজ এভিডেন্স নেই তো, মানে এভিডেন্স বেসড রিসার্চ হয়নি। তাতে কী হয়, আপনি যখন ডাক্তার কাছে যাচ্ছেন, এট দ্য এন্ড পয়েন্ট, যখন ডাক্তার একটা চেম্বারে বসে আছে, বাবা মা গেছে, অটিজম কী ব্যাপারটা বলতে পারবে না ভালো করে। সো দ্যাট ইজ নট অনলি ওভার হিয়ার, ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ অলসো। So that is the big deficiency, that is a big disadvantage for the community, autism community. আমরা এরকম করে বাচ্চাদের বা অ্যাডাল্টসদের আমাদের মানে we cannot give relief to them. এটা বিগ একটা বলে ডিসঅ্যাডভান্টেজ অফ মেডিসিন। উইল হ্যাভ টু অ্যাড্রেস দ্যাট নেক্সট 30-40 ইয়ার্সের মধ্যে দেখি করা যায়। তখন এখন আমরা বলি যে আমাদের বাচ্চারা যারা আছে তাদের ব্লাড স্যাম্পল নিয়ে গিয়ে টেস্ট করো, মানে উই হ্যাভ টু কাম ফরওয়ার্ড লাইক দ্যাট। কেন অটিজমের মধ্যে কয়েকজন কথা বলতে পারছে, কয়েকজন কথা বলতে পারছে না কেন? বা ওনার যেমন টপ ভেঙে দিচ্ছে, কেন হচ্ছে এটা? এরকম 100 জন পাবে যে টপ ভেঙে যাচ্ছে, কেউ 100 জন পাবেন না রিসার্চ করার জন্য। একজনের উপর তো রিসার্চ হয় না, ইউ নিড 100, 1000, 2000 লোকেরা আছে, বাচ্চারা আছে, সাবজেক্টরা আছে, যেটা হিসেবে সাবজেক্ট বলা হয়, কিন্তু একটা তো কনসেন্ট ফর্ম লাগে বা আমার কাছ থেকে আমার বাচ্চার উপর এরকম রিসার্চ করো, ওটাই তো দিচ্ছে না লোকেরা। সো দ্যাট বিকামস আ প্রবলেম। ইয়েস ম্যাম। আচ্ছা, আমি মঞ্জু সরকার। আমার হাজব্যান্ডেরই মেমোরিয়াল ওরেশন লেকচার হচ্ছে, ইংল্যান্ডে থাকি। ওখানকার সমাজ ব্যবস্থায় কি হচ্ছে, স্কুল লেভেল থেকে এগুলো আইডেন্টিফাই করা হয়, কিন্তু সব জায়গায় সমাজের পরিস্থিতি মোরাললেস এক থেকে যায়। টিচাররাও আনপড়, মানে অজ্ঞ, টিচাররাও রেফার করতে সময় নেয়। মা বাবাদের সমস্যা যে টিচার আমাকে রেফার করছে না। আর এখন ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিক ক্রাইসিস, ও দেশে কিন্তু ব্যবস্থাপনা আছে, রিসার্চ হয়ে গেছে, ওই বাচ্চাকে দিতে হবে স্পেশাল স্কুলে, স্পেশাল কেয়ার, স্পেশাল অ্যালাউন্স, টাকা পয়সা সব। কিন্তু এখন ইকোনমিক যে রিসেশন হয়েছে, লম্বা কিউ, সব জেনেও ও দেশেও কিন্তু অবহেলা রয়েছে, বাচ্চারা পাচ্ছে না। আর পাড়া প্রতিবেশীর অত্যাচার তো সব দেশেই থাকে, ওখানেও আছে। সুতরাং খুব তফাৎ কিন্তু নেই, অজ্ঞতা ও দেশে রয়েছে। টিচার রেফার করতেই দেরি করে, আর দেরি করলেও অনেক লম্বা কিউ, সাহায্য কিন্তু পায় না, মা বাবার দুর্ভোগ হয়। তবু আমাদের দেশের থেকে একটু ভালো পরিস্থিতিটা, এই আর কি। দ্য সোসাইটি স্ট্রাকচার, ওখানে যে গভর্নমেন্ট অনেক কিছু করে, যেমন ইংল্যান্ডে একটা অল পপুলেশন আন্ডার গভর্নমেন্ট ইন্স্যুরেন্স ফর হেলথ, কিন্তু এটা কিন্তু 19-20-এর ব্যাপার। কারণ আমাদের এখানে যে অ্যাডভান্টেজ যেটা আমি ফিল করি আছে ইজ দ্যাট আমাদের এখানে সোসাইটি, যেমন পাড়ার প্রতিবেশীতে অ্যাটলিস্ট দের বি সাম সিম্পাথি অ্যারাউন্ড। ওখানে এত আইসোলেটেড সোসাইটি হয়ে গেছে, বা আমার উপর প্রচুর চাপ হয়ে যায় ফ্রম দ্য আদার পিপল, কারণ দে ডোন্ট নো হোয়াট টু ডু ইফ দ্য গভর্নমেন্ট ডাজেন্ট হেল্প। যেমন ম্যাডাম বললেন, ইকোনমিক ক্রাইসিসের জন্য গভর্নমেন্টেরও
যখন দেখবেন হাত টানবেন পয়সার জন্য না, দেখবেন এরম ডিসঅ্যাডভান্টেজটা যারা আছে তাদের থেকে সব থেকে আগে যায়। জি হবে রাইট ম্যাম। আর কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। বসে বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ একদম। বলছি স্যার, এই ব্যাপারটা সম্বন্ধে আপনার কাছ থেকে জানলাম এখনই এই মাত্র। তো আমার একটা কোয়েশ্চেন ছিল যে এই যারা একদম কথা বলতে পারে না, তাদের যা পেরেন্টসরা যারা আছে, তাদের কি, তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে একদম, এটা তো তাদের পেরেন্টসদের কি কাউন্সেলিং করা উচিত এই বিষয়ে, যাতে যেটা মানে এই সম্বন্ধে? দেখুন, আমার প্যারেন্টস অ্যান্ড ইন্ডিভিজুয়াল হেলথ, আচ্ছা, একটা প্যারেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। I feel ওদের কাউন্সেলিং করা, ওদের কাউন্সেলিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা শুড বি, মানে এটা অবহেলা করা উচিতই নয়। ইনফ্যাক্ট ওদের ফার্স্ট কাউন্সেলিং করা উচিত, ওদের স্ট্রেংথেন করা উচিত মেন্টালি, যাতে ডিপ্রেশনে না যায়, অ্যাংজাইটিতে না যায়, প্রোডাক্টিভ লাইফ লিড করে বোথ বাবা আর মাকে। যেমন কি হয় আমি বলবো এই পরিপ্রেক্ষিতে। হ্যাঁ বলুন। বলছি এটা তো আপনি বলবেন, আর একটা যারা কথা বলতে পারছে একটু, মানে একদম না, যে মানে আপনার শানের কথা বললেন, একটু কথা বলতে পারছে বা একটু করতে পারছে, এটা তো একটা ব্রেনের ব্যাপার। তো এটা কি যখন প্রথম ধরা পড়লো জিনিসটা, বেসিক জিনিসটা, এটা আমাদের যে এটা কি একটু মেডিটেশন বা যোগার দিকে কি একটু যেতে পারে, যাতে একটুখানি যাতে, মানে ওষুধ তো আপনি কিছু নেই বললেন, সেই জন্য বলছি। এটা ভেরি গুড কোয়েশ্চেন, অ্যান্ড এটা নিয়ে লোকেরা ট্রাই করেছে। এটা হ্যাঁ, অল্টারনেটিভ ট্রিটমেন্ট বলি এটাকে, অল্টারনেটিভ মেডিসিন ট্রিটমেন্ট বলি, মাইন্ডফুলনেস, যোগা, একটু দিজ আর অ্যাকচুয়ালি কামিং টেকনিক্স। হ্যাঁ, এটা হেল্প করে, কিন্তু ইট মানে এখনও রিসার্চ এরকম করে এটার উপর হয়নি, কিন্তু লোকেরা করছে। যতক্ষণ না এই রিসার্চে আসে আর এটা আমাদের বলে যে এটা হেল্প করবে, উই ক্যানট সি ইট, বাট ডেফিনেটলি ইট ওয়ার্কস ইন সাম লেভেল, একটু মাইন্ডটা কাম করার জন্য। ওয়েদার যে নন ভার্বাল করতে পারবে না, দ্যাট ইজ স্টিল উই কান্ট সে দ্যাট। বাট যে কোয়েশ্চেনটা যেটা উনি করলেন, যেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু এন্ড দিস, যে একটা অটিজম ডায়াগনোসিস পাওয়ার পর একটা বাবা মার মেন্টাল স্টেট ইজ ডিভাস্টেটেড, বিকজ এটা যেমন একটা কোনো ফিউচার থাকবে না, কারণ বাচ্চা উইল নট আর্ন ওয়ান, অ্যান্ড এটা ওরা কিওর করতে পারবে না, আর জানে ওনারা চলে যাওয়ার পর বাচ্চার যে কী হবে এই ভয়ে সারা রাত কাটায়, প্রবলেম হয়। তো এটার জন্য যে বাবা মাদের মেন্টাল হেলথ রাখা, যে এই সোসাইটিতে নিয়ে চল বিয়ে বাড়ি যাই, অন্য মা বাবা যারা কাকা কাকি যারা বন্ধু আছে, আপনার যদি কাউকে চেনেন অটিজম ফ্যামিলিতে, তাদের নিয়ে বাইরে যান, মা বাবাকে আলাদা করে বাইরে নিয়ে যান বন্ধুত্ব করে। তাতে কী হয় না, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মা বাবা টু হ্যাভ আ প্রোডাক্টিভ লাইফ। কাজ করে পয়সা আর্ন করে কিছু তো একটু রেখে যেতে পারবে না, সারা জীবন যদি ডিপ্রেশনে থাকে পয়সার একটা টান হয়ে যায়। এখন এটি ডায়াগনোসিস পড়ার পর না, আমাদের সবাইয়েরই মধ্যে যারা এখন তো মা বাবার দুজনেই কাজ করার পর যদি হঠাৎ করে একটা ডায়াগনোসিস আসে, মায়ের প্রথম রিফ্লেক্স হবে কাজ ছেড়ে দেওয়া, বাচ্চার ওপরে ঝাঁপানো, যে এই স্পেশাল এডুকেশন, এই করে হেল্প করা। বাবার কী হয়, বাবা তো হঠাৎ করে আরও প্রেশার পেয়ে যদি চাকরি, মানে ফিক্সড ইনকাম যদি চাকরি করে, সে আবার ইনকাম কীরকম করে বাড়াতে পারবে, সে তখন সাইডে একটা বিজনেস করার চেষ্টা করে, প্রচণ্ড মেন্টাল স্ট্রেস হয়ে যায়। তো এটার জন্য আস্তে আস্তে নিজের ফ্যামিলি লাইফও ধ্বংস হয়ে যায়, মা বাবাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। তো এইসব জিনিসগুলোও আছে, উইচ ম্যাডাম ইজ ভেরি রাইট টু সে দ্যাট, এই যখন আমরা অটিজমটা ফেস করছি, আমরা একদমই ভুলে যাওয়া উচিত নয় যে মা বাবাকেও ইজ আ পার্ট অফ দ্য ডায়াগনোসিস, লাইক অ্যান অটিজম ফ্যামিলি। সো উই মাস্ট অলসো reach our hands out to them. হ্যাঁ ম্যাডাম, আরেকটা আমি বলতে চাই যে মানে অনেক কিছুই তো চেষ্টা করা হচ্ছে, হ্যাঁ অনেক কিছু তো চেষ্টা করা হচ্ছে, মানে যেহেতু রিসার্চে অনেক এখন আমাদের কোনো ফাইনালি কিছু আসছে না যে কিরম ভাবে, বা ডিস্ট্রিক্টে যারা থাকে তারা তো একেবারেই মানে অবস্থা খারাপ, মানে ওদের 5-6 বছর শুধু লেগে যায় জানতে যে আমার বাচ্চা এই গ্রুপে পড়ছে। মানে ওরা তো ভাবছে ওরা এমনিতেই দেরি করে স্কুলে ভর্তি হলো, এখন তো আমাদের এখানে ধরুন 2.5 বছরই স্কুলে আমরা ঠেলে পাঠিয়ে দিচ্ছি যে না এমনি যাক, প্লে স্কুলে যাক। তো ওরা 6-7 বছরে জানতেই পারছে যে এই রকম, তারপরে বলে ওর বাচ্চাটা দেখবি না কেন লেলা ভোলা, কিছু বলতে পারে না, বুঝতে পারে না, এই করে করে ওরা যখন সময় পেলো তখন ডাক্তার দেখালো, সেখানকার ডাক্তার দেখিয়ে তারপর রেফার হলো, কলকাতায় এলো, এই করতে করতেই তো ওদের 6-7 বছর কেটে যায়। তো তাতে কি ওরা আরো ডিটোরিয়েশন হয়? অটিজমের ডিটোরিয়েশন হয় না, অটিজম যেমন থাকে ওইরকমই থাকে।
ওটা কোনো চেঞ্জ হয় না। কিন্তু হ্যাঁ, আর্লি ইন্টারভেনশন আমরা বলি, যাতে এই যে সোশ্যাল স্কিলসগুলো শেখাচ্ছে, একটা বাচ্চাকে পটি ট্রেনিং, যখন টয়লেট ট্রেনিং শেখাতে হয়, একটা 4-5 বছরের বাচ্চাকে ইজিলি শেখানো যায় যেন 14-16 বছরের ছেলেকে বা মেয়েকে, তাই না? তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আর্লি ইন্টারভেনশনে। তো যত তাড়াতাড়ি আমরা এখন চেষ্টা করছি যে কলকাতায় না করে ডিস্ট্রিক্টে গিয়ে ওদের যে ডাক্তার আছে তাদের শেখানো, বা ওই যে থেরাপি তাদের শেখানো, এটার চেষ্টা চলছে অ্যাকচুয়ালি। এটার জন্যই কনভেনশনটা করা। আমাদের প্রতি ডিস্ট্রিক্ট থেকে এসছে, ইনফ্যাক্ট অল অ্যাক্রস ইন্ডিয়া থেকে, ছোট ছোট শহর থেকে বা গ্রাম থেকে এসেছিলো আমাদের এখানে, অলমোস্ট 1000 লোক ছিল। তো এটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর ওখানে তো অত অ্যাওয়ারনেস তো নেই, তো তাতে কি হয়, তাতে বাচ্চাদের ধরুন যারা একটু, যেমন ওই ম্যাডামের মতন বললো না, একটু হেল্প করে স্কুলে যেতে পারে, ওই বাচ্চাগুলো ডিটেরিয়েট হয়ে যায়। যাদের একটু পোটেনশিয়াল মতন থাকতে পারে স্কুলে যেতে, তারাও ডিটেরিয়েট হয়ে যায়। তো এটা যতক্ষণ না আমরা এই যেমন প্রাইভেট গভর্নমেন্ট সেট আপ দিয়ে আরও ওখানে গিয়ে কাজ করছি, ততক্ষণ এটা সলভ হবে না। কারণ সব কিছু কলকাতায় হবে এরকম করলে ব্যাপারগুলো সলভ করা যাবে না। ইট হ্যাজ টু বি আউটসাইড। আর মিউজিক তো ওদের ডেভেলপ করে অনেক। এই কথাটা বললাম যে জিনিয়াসটা আমরা ভাবি সবাই মিউজিক ডেভেলপ করে, সবাই আঁকতে পারে, কিন্তু না, আমাদের তো প্রত্যেকটা মানে ইয়েকে চেষ্টা আগে করতে হবে, তারপর তো আমরা আইডেন্টিফাই করব যে জিনিয়াস কি না। হ্যাঁ, ও সবাইকে তো, যেমন সবাই তো চায় আইআইটিতে ফার্স্ট হতে বা জয়েন্টে ফার্স্ট হতে, তাই না? চেষ্টা তো করবেন, কিন্তু না হলে ডিসঅ্যাপয়েন্টেড যেন না হন। ওই ব্যাপারটা হচ্ছে ওটা, একটা জায়গার পর আর হচ্ছে না, ব্যাপারটা বুঝে ফিউচারটা সিকিউর করা। তাহলে তো কিভাবে ওদের যে শেখাতে হবে, সেই ট্রেনিংও তো যিনি শেখাবেন সেটাও তো দরকার। হ্যাঁ, অ্যাবসলিউটলি। তো আমরা যে এটা করছি, আমরা তখন এইখানে না, আমরা এই কনভেনশন আমরা একটা ডাইরেক্টরি বার করেছিলাম, যেখানে যারা ডান্স থেরাপিস্ট আছে, যারা মিউজিক থেরাপিস্ট আছে, যারা আঁকা থেরাপিস্ট আছে, তাদের সব লিস্ট ছিল। আচ্ছা। তো এখন তো অনলাইনেও শিখে যাবে, মোবাইল থ্রুতে শিখে যাবে। অ্যাকচুয়ালি আমরা ট্রাই করি মা বাবাকে শেখানো, অ্যাকচুয়ালি ওটাই, মা বাবাকে শিখে, যে মা বাবা একজন যদি আর্টিস্ট মা বাবা শিখলো, তার আশেপাশে গ্রামে যারা অন্য মা বাবা আছে, অন্য বাচ্চাদের হেল্প করতে পারবে, তাতে ওদের একটু যদি একটা টিচারের যদি একটু মাইনে দিয়ে দেয়, সেটাও তো ওদের হেল্প হয়। সো এভরিথিং আছে, ওই স্ট্রাকচারগুলো বানাতে হচ্ছে। থ্যাংক ইউ। ইয়েস, আমি একটা 6 ফ্ল্যাট একটা বিল্ডিংয়ে থাকি, 6টা ফ্ল্যাট। একজনের বোনের একটি অটিস্টিক একটা চাইল্ড আছে, সন, বাবা ডাক্তার। আচ্ছা, ওরা বৃহস্পতিবার মিট করে, অনেক বাচ্চা আসে, ওরা কিন্তু নাচ গান ছড়া বলা, যেটা খুবই একবারে নার্সারি লেভেলে হয়তো হয়, কিন্তু ওদের দেখে বডিলি ডেভেলপমেন্ট বোঝা যায় 16-17 বছর বয়স হয়েছে। আর সেটা ওরা লোকালি করছে। আমি কালিকাপুর কলকাতায় আছি, ওখানে ওরা বৃহস্পতিবার মিট করে, ওই ফ্ল্যাটটা ফাঁকাই থাকে, ওরা আসে। তা এই রকম একটা প্রচেষ্টা তারা নিয়েছেন। আমি বলছি একটি ছেলে বাবা ডাক্তার, এরকম সবাই সমবেত হয়ে ও একটা সোসাইটি, একটা গ্রুপ গড়ে তোলা, সেটা অনেক বেশি বাবা মা আর সন্তান তাদের দুপক্ষেরই একটা সোশ্যালাইজেশন হয়, মেন্টাল সাপোর্ট হয়। এরকম করে এগিয়ে যেতে হবে। আর এখন তো আজকে তো অ্যাটলিস্ট আমরা অটিস্টিক নিয়ে কথা বলছি, আরেকজন এসছেন, এরকম করে সোসাইটিতে মিট করে, অ্যাকচুয়ালি কি আলটিমেটলি একটা বাবা মাদেরও খুব ভালো লাগবে, পজিটিভ ফিল হবে যে সোসাইটি অ্যাকসেপ্ট করেছে। আফটারঅল আমরা চাই আমাদের বাচ্চাদের সোসাইটি অ্যাকসেপ্ট করুক না, যখন অ্যাকসেপ্ট করছে না তখন তো একটু অসুবিধা হয়েই থাকে। তো এইরকম পজিটিভ এন্ডেভার্স করলে দেখবেন ব্যাপারটা স্পিড আপ হয়ে যাবে। এখন তো ওই ফেসবুক থেকে করে আরও বেশি এন্টারপ্রেট হয়ে যাচ্ছে। ইয়েস স্যার। হ্যাঁ শিওর, বাইক। হ্যাঁ, আচ্ছা, মাইকটা অনেক দূরে চলে গেছে, আপনি বলুন, কথা শোনা যাচ্ছে। এই যে কথাটা অটিজম, হ্যাঁ, এই কথাটা মেডিকেল সায়েন্সে কবে থেকে এসেছে একটু কি বলা যাবে? আমার ঠিক জানা নেই, কিন্তু অটিস্টিক এই 19, আমার ঠিক কবে ঠিক সালটা মনে নেই, বাট আর্লি 20th সেঞ্চুরি, আর্লি 1920-30 মতন। ভেরি গুড। কিন্তু দেখা গেল অনেক ডিস্ট্রিক্টে এই ওয়ার্ডটা নেই। কারেক্ট। নাম্বার 1। নাম্বার 2, আমি অনেক খুঁজে করে একটা ভেরি বিগ ডিকশনারি ইয়েতে, সেখানে যখন আমি বুঝলাম তার মিনিংটা দিয়েছে সাইকিয়াট্রি, মানে ইংল্যান্ডের পাবলিকেশন একটা ডিকশনারিতে, which is 1989-এর পাবলিকেশন, সেখানে তার মিনিংটা দিয়েছে সাইকিয়াট্রিস্ট। না, এগুলো সব না, মানে খুব বিগ ইয়ে, তারপর অনেক কিছু বলা আছে, কিন্তু এই
না না না, এগুলো ঠিক মতো নয়। অটিজমের নামটা আমার যদি মনে আছে ওই অটি থেকে এসছে। অটি হচ্ছে ওয়ান মানে অটোমেটিক হু ডাজ ইট বাই হিমসেলফ, হু স্টেজ ইন হিজ ওন ওয়ার্ল্ড। আই থিঙ্ক আই মাইট বি মিস্টেকেন, কিন্তু এখান থেকে ওই এটিমোগ্রাফিটা এসছে। আর অটিজমের যেটা হয়েছে না, আই টেল ইউ, আপনি কোনখানে যাচ্ছেন আমি বুঝতে পারছি। এই কারেক্ট ডেফিনেশনটা না, ইটস ইভলভিং। কয়েকটা জিনিস চলে আসে অটিজম ওভার দ্য, কয়েকটা সিমটম চলে আসে, কয়েকটা সিমটম বেরিয়ে গেল। আগে যেমন সাইকিয়াট্রি নিয়ে ছিল অটিজম, এখন সাইকিয়াট্রি থেকে সাইকোলজিস্ট হয়ে গেল, এখন সোশ্যাল সায়েন্টিস্ট অটিজম ট্রিট করে। সো ইটস আ কন্টিনিউয়াসলি ইভলভিং স্ট্রাকচার। আর এটা পিন পয়েন্ট করাটাই খুব ডিফিকাল্ট। বিকজ আমরা ঠিক জানি না কোথায় কজটা আছে। সো এভরিবডি ইজ ট্রাইং টু ওন ইট, এভরিবডি ইজ ট্রাইং টু ডিজোন ইট। তো এরকম ব্যাপারে হয়ে আছে। হ্যালো, গুড ইভিনিং ডাক্তারবাবু। আমি একটা স্কুলে পড়াই, সরকারি স্কুলে। আমাদের একটা বাচ্চা আছে এরকম নার্সারি 1 থেকে পড়ছে, এখন ক্লাস 3 থেকে 4-এ উঠলো আর কি। তা ও মাঝে মাঝে এরকম স্কুলে হঠাৎ ক্লাস যখন চলে, ও হঠাৎ হাতটা তুলে অ্যাম্বুলেন্সের আওয়াজ করতে থাকে, আর সবাই ওর দিকে তাকিয়ে থাকে। তারপরে চুপ হয়ে যায়, আবার খানিকক্ষণ বাদে একটু অঙ্ক টঙ্ক বোর্ড থেকে টুকে টুকে নিল। অনেকটা পিছিয়ে পড়া বাচ্চা, কিন্তু ও সবার মধ্যে থেকে কিন্তু ক্লাস করছে। সেই নার্সারি 1 থেকে পড়ছে, এবার ও 3 থেকে 4-এ উঠলো আর কি। তা আমি আজকে এই অনুষ্ঠানটা শুনতে এসে আমার মনে হচ্ছে তাহলে কি ওর মধ্যেও এরকম আছে, এবং ও সবসময় ওই যে হাতের স্কিলটা আপনি দেখালেন না, ও ওই জিনিসটা করে ক্লাসে সব সময়। পিছিয়ে পড়া বলতে কি বলতে? পিছিয়ে পড়া মানে আমার মনে হয় ও অটিজম। কেন, ওর বাবা একটা সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করে, আর ওর মা হাউস ওয়াইফ। ওদের অবস্থাও খুব ভালো না, ও সরকারি স্কুলে পড়ে আমাদের স্কুলে। তা ওই ছেলেটি ওরকম ক্লাস যখন চলে, হঠাৎ করে মাঝে মাঝে অ্যাম্বুলেন্সের একটা আওয়াজ করলো, করে এরকম হাত দুটো করে নেয়। ঠিক আপনি যে হাতের পশ্চারটা দেখালেন না, বডি ওইটা, হ্যাঁ 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 ওটা করে। তারপরে আবার দৌড়ে দৌড়ে অনেকক্ষণ চুপ করে রইলো, আবার খানিকক্ষণ আমার কাছে দৌড়ে এলো, এসে বলে এটা এবার দেখে দাও আন্টি। কত বছর এখন? এখন ওর 13 তো 5, 6, 7, 8 বছর বয়স হবে। এটা অ্যাকচুয়ালি এটা কি অটিজমের মধ্যে পড়ে কি ডাক্তার? হতে পারে বা নাও হতে পারে। এটা একজন যে স্পেশালিস্ট, তাকে একবার গিয়ে একবার টেস্ট করানো দরকার। আমি জানি বাবা মা বোধহয় করবে না, আপনাদেরই একটা খুবই পিছিয়ে পড়া। হ্যাঁ, আপনাদের আমাদের এখানে একটা ইয়ে আছে, নিপিড বলে আছে, বারাসাত বলছি, আমাদের চিতির ওখানে নিপিড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে NEIPID ন্যাশনাল ইনস্টিটিউট আছে ফর ইন্টারডিসিপ্লিনারি। তখন এখানে কিন্তু দেখে দেখে লেখাটা খুব ভালো পারে, আর কথাও বলতে হতে পারে। আর বোঝে, হতেও পারে নাও হতে পারে। তো 8 বছরে তো মানে এটা অ্যাকচুয়ালি আর্লিতে না খুব বলাটা খুব ডিফিকাল্ট, যে এক্স্যাক্টলি না দেখলে বুঝতে পারবো না। কিন্তু আপনি এটা অ্যাসেস করিয়ে নিন। আপনি যা সিমটমস বলছেন আমার মনে হচ্ছে যে এটা অ্যাসেস করাটা ঠিক। ও একই কথা বারবার রিপিট করে। হ্যাঁ, ইকোলেলিয়া। হ্যাঁ, আপনি একবার বলিয়ে দিন, করে নিন। থ্যাংক ইউ। ওটা একটু স্ট্রাকচার করলে না ও খুব কিন্তু পিক আপ করে নেবে। হ্যাঁ হ্যাঁ, এমনি নাচ গান টান পারে। হ্যাঁ, এমনি পিক আপ করে নেবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার জন্য। আই এম ভেরি সারপ্রাইজ যে আপনারা সবাই কি এত ভালো করে কোয়েশ্চেন করেছেন। ম্যাডাম, আই থিঙ্ক দিস ইজ আ সাকসেস। থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি। কারণ আই ডিড নট এক্সপেক্ট অ্যাটলিস্ট 10টা কোয়েশ্চেন এসছে ফ্রম দ্য অডিয়েন্স, which is really fabulous. মানে আমি এটা ভাবতে পারিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড ফর রামকৃষ্ণ মিশন যারা আছেন, থ্যাংক ইউ। অ্যান্ড আপনার সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ।